নিলয়, এই নিলয়ের বাচ্চা, কই মরলি? কখন থেকে বলছি কাপড়গুলো কেচে দে, কথা কানে যায় না তোর? আসছি বড় মা। নবাবের বাচ্চা, আসছি বলে 10 মিনিট কাটিয়ে দিছিস, এখনো আসার সময় হয় নাই? আমি কি তোর চাকর নাকি যে তোর জন্য দাঁড়িয়ে থাকবো? আখির মা রাগে ফুঁসতে শুরু করলো। কাজের লোকের জন্য সময় নষ্ট তার মোটেই পছন্দ হচ্ছে না। ছোট লোক ছোট লোকের মতো থাকবে, যখন যা হুকুম করবে তাই করবে। নিলয় তাড়াহুড়ো করে ভেজা হাত শার্টের পাশে মুছতে মুছতে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। কপালে হালকা ঘাম জমে গেছে। সকাল থেকে একা হাতে পুরো বাড়ির কাজ সামলাতে সামলাতে তার শরীর ক্লান্ত হয়ে পড়েছে, তবু মুখে সেই চুপচাপ ভদ্রতা। বলুন বড় মা, ডাকছিলেন? ডাকছিলাম মানে? এতক্ষণ ধরে গলা ফাটাচ্ছি, এখন সাহেবের সময় হয়েছে আসার। কাপড়গুলো কখন থেকে পড়ে আছে দেখছিস না? নাকি চোখেও দেখতে পাস না? মহিলার চোখে মুখে বিরক্তি স্পষ্ট, যেন ওই বাড়ির প্রতিটা জিনিস তার আদেশে চলবে, আর নিলয় শুধু একটা যন্ত্র যার কাজ শুধু মাথা নিচু করে সব সহ্য করা। নিলয় নিচের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমি তো ঘুমা নেই বড় মা, বাবির ঘরটা মুছতেছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। কি বললি? এখন আবার মুখে মুখে কথাও শিখে গেছিস? আমি কি তোর কাছে কৈফিয়ত চাইছি? কাজের ছেলে হয়ে এত জবাব দিতে শিখেছিস কোথা থেকে? নিলয়ের মুখ শক্ত হয়ে গেল। দিনের পর দিন অপমান শুনতে শুনতে তার ভেতরে জমে থাকা ক্ষোভটা আজ একটু একটু করে বের হতে চাইছে। আমি তো শুধু বললাম কি করতেছিলাম, দেরি হয়েছে ঠিক আছে, কিন্তু আমি ইচ্ছে করে বসেছিলাম না বড় মা। এই কথাটুকুই যেন আগুনে ঘি ঢেলে দিল। আখির মা চোখ বড় বড় করে তাকালেন। তার কাছে সবচেয়ে অসহ্য ব্যাপার হলো একজন চাকর ছেলে প্রতিবাদ করার সাহস দেখাচ্ছে। তোর সাহস তো কম না দেখি। দুদিন ভালো খেতে দিয়ে মাথায় উঠাই ফেলছি, এখন আমাকে শিখাবি তুই? ছোট লোকের বাচ্চা ছোট লোকেই থাকে, বুঝেছিস? নীলার চোখে মুহূর্তের জন্য কষ্টের ছায়া নেমে এলো, কিন্তু সে চুপ করলো না। বুকের ভেতরটা জ্বলতে শুরু করেছে। ছোট লোক কি জন্ম দিয়ে হয় বড় মা? মানুষকে ছোট বানায় তার ব্যবহার। কথাটা শুনে পুরো বাড়ি যেন এক মুহূর্ত থমকে গেল। রান্নাঘরের পাশে দাঁড়িয়ে থাকা কাজের বুয়াও অবাক হয়ে তাকিয়ে আছে। নিলয় কোনোদিন এত বড় কথা মুখের উপর বলেনি। আখির মা রাগে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে এলেন। তুই আমার সাথে তর্ক করছিস? এত বড় সাহস! এই বাড়িতে থাকিস, এই বাড়িতে খাবার খাস, আবার আমাকে জ্ঞান দিস? নিলয় এবার মাথা তুলে তাকালো। তার চোখে আজ অন্যরকম একটা আগুন। বহুদিনের চাপা অপমান যেন ধীরে ধীরে ভেতর থেকে বের হয়ে আসছে। আমি কাজ করি বলেই খাই বড় মা, ফ্রি খাই না। সকাল থেকে রাত পর্যন্ত এই বাড়ির সব কাজ আমি একা করি, তারপর প্রতিদিন অপমান শুনতে হয়। চুপ, একদম চুপ। একটা চাকরের এত বড় মুখ আমি জীবনেও দেখি নাই। আজকাল তোকে বেশি ছাড় দেওয়া হয়েছে, তাই মাথায় উঠেছিস। আখির মা রাগে পাশের টেবিলের কাপড়টা ছুঁড়ে ফেললেন। তার চোখে মুখে স্পষ্ট অপমানের আগুন। আর নিলয় দাঁড়িয়ে আছে নিশ্চুপ, কিন্তু তার ভেতরে যেন কোনো এক ঝড় ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আখির মা রাগে হাঁপাতে হাঁপাতে পাশের চেয়ারটায় হাত ঠুকলেন। তার চোখ মুখ লাল হয়ে গেছে, যেন নিলয়ের প্রতিটা কথা তাকে আরও ক্ষিপ্ত করে তুলেছে। এত কথা শুনতে চাই না আমি। এখন এই কাপড়গুলো কেচে আনবি, এক্ষুনি। আমার ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। নিলয় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা তুলে তাকালো। চোখে ক্লান্তি, অপমান আর জমে থাকা অভিমানের ছাপ। কাজ তো করবোই বড় মা, এই বাড়ির কাজ আমি কখনো ফেলে রাখছি? কিন্তু একটা কথা বোঝে না, ব্যবহারে তো খারাপ করেন কেন? ভালোভাবে বললেও তো মানুষ কাজ করে। কথাটা বলার সময় নিলয়ের গলায় রাগের চেয়ে কষ্টটাই বেশি ছিল। সে ছোটবেলা থেকেই বাড়িতে বড় হয়েছে। চাকরের মতো কাজ করলেও মনে মনে এই বাড়িটাকেই নিজের ভেবেছিল। কিন্তু প্রতিদিনের অপমান তাকে ভেতর থেকে ধীরে ধীরে পাথর বানিয়ে দিচ্ছে। আখির মা ঠোঁট বাঁকিয়ে তার ছেলের হাসি হাসলেন। ভালো ব্যবহার? তোদের মতো ছোট লোকদের সাথে ভালো ব্যবহার করলে মাথায় উঠে বসে। তোরা ভালো কথার মানুষ না, লাথি না দিলে কাজও করিস না। আমরা গরিব হতে পারি বড় মা, কিন্তু মানুষ তো, অপমান করলে কষ্ট হয়। কষ্ট হয়? তোর আবার সম্মানও আছে নাকি? কাজের ছেলে হয়ে এত আত্মসম্মান কোথা থেকে আসে? নিজের অবস্থান ভুলে যাস না নিলয়। এই বাড়িতে তুই শুধু একজন চাকর। চাকর শব্দটা যেন ধারালো ছুরির মতো এসে বিঁধল নিলয়ের বুকে। সে বহুবার কথা শুনেছে, তবু প্রতিবারই নতুন নতুন লাগে। নিলয় নিচু স্বরে বলল, চাকর হইলেও মানুষ তো বড় মা, সারাদিন খাটি, সবার কথা শুনি, একটু সম্মান কি বেশি কিছু? সম্মান? তুই সম্মান চাস? আয়নায় নিজের চেহারা দেখেছিস কখনো? কপালে গরিবের ছাপ নিয়ে জন্ম নিয়েছিস।
আবার সম্মানের স্বপ্ন দেখে। রান্নাঘরের পাশে দাঁড়িয়ে থাকা বুয়ারাও চুপ হয়ে গেছে। পরিবেশটা ধীরে ধীরে ভারী হয়ে গেছে। নীলয়ের চোখে এবার স্পষ্ট অভিমানের অপমানের আগুন জ্বলছে। গরিব হওয়া অপরাধ না বড় মা। আল্লাহ মানুষকে বিভিন্ন অবস্থায় রাখে। আজ আমি গরিব, কাল কি হবে কেউ জানে না। ওহ, এখন আবার বড় বড় জ্ঞানও দিচ্ছিস। তোর মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনেছি। দুদিন একটু মাথায় তুলতে পারলেই নিজের আসল জায়গা ভুলে যাস। আমি আমার জায়গায় ভুলে যাই নাই, কিন্তু কেউ যদি প্রতিদিন অপমান করে তখন চুপ থাকাও কঠিন হয়ে যায়। চুপ থাকবি না তো কি করবি? আমার সাথে তর্ক করবি? এই বাড়ি থেকে বের করে দিলে রাস্তার পাশে দাঁড়ানোর জায়গাও পাবি না। নীলয় মাথা নিচু করলো, কিন্তু এবার তার গলার স্বর বদলে গেল, শান্ত, অথচ ভেতরে জমে থাকা ক্ষোভে ভারী। রাস্তায় দাঁড়ানোর ভয় আমি অনেক আগেই হারায় ফেলছি বড় মা। মানুষ যখন প্রতিদিন অপমান সহ্য করে তখন ভয় বলতে কিছু থাকে না। কথাটা শুনে আখির মা কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলেন। যেন এই প্রথম তিনি বুঝতে পারলেন এতদিনের চুপচাপ নীলয়ের ভেতরেও একটা সীমা আছে। ঠিক তখনই উপরতলা থেকে হাই হিলের শব্দ ভেসে এলো। আখির ভাবে মেহেরিন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। মুখে বিরক্তি আর চোখে দাঁড়ছিল। কি হয়েছে মা, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কেন? দেখো তো তোমাদের এই কাজের লোকের অবস্থা। এখন আমার সাথে মুখে মুখে তর্ক করে। দেখেছেন মা, কাজের লোকের চোপা কত বড়। এখন তো মুখের ওপর তর্কও করে। আমি আগেই বলেছিলাম এদের বেশি সুযোগ দিতে নেই। নীলয়ের বুকের ভেতরটা মুচুর দিয়ে উঠল। চুপা শব্দটা যেন তার আত্মসম্মানকে মাটিতে মিশিয়ে দিল। ভাবি, আমি শুধু বলছিলাম ভালোভাবে কথা বলেও কাজ করতাম। ওমা শুনেছেন মা, এখন আমাদের শেখাচ্ছি কিভাবে কথা বলতে হবে। একটা কাজের ছেলে আমাদের ব্যবহার শেখাবে। এজন্যই বলি এদের জায়গা এখানে বুঝিয়ে রাখতে হয়, নয়তো মাথায় উঠে নাচবে। মানুষকে ছোট করলে নিজের সম্মান বড় হয় না বড় মা। মা দেখেছেন, দেখেছেন কেমন চোখে চোখ রেখে কথা বলে। আজকাল তো সাহস অনেক বেড়ে গেছে। তোর এত বড় সাহস! আজ তোকে আমি। ঠিক তখনই দরজার বাইরে একটা গাড়ির শব্দ ভেসে এলো। পুরো বাড়ি কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল। নীলয় ধীরে ধীরে মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকালো। তার চোখে তখন অদ্ভুত এক নীরবতা, যেন অপমানের আগুনের নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো ঝড়। ঠিক তখনই বাড়ির বিশাল মেন দরজাটা ধীরে ধীরে খুলে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা কালো রঙের দামি গাড়িটা থেকে নামলো আখি। কালো সানগ্লাস, হালকা ধূসর কোট, হাতে ব্র্যান্ডেড ব্যাগ, পুরো ব্যক্তিত্বটাই যেন আলাদা একটা প্রভাব ছড়িয়ে দেয়। কয়েকদিনের বিদেশ সফরের ক্লান্তি চোখে মুখে থাকলেও তার মধ্যেই সে আগের মতোই তীক্ষ্ণ ব্যক্তিত্ব স্পষ্ট। এই বাড়িতে আখির উপস্থিতি মানেই পরিবেশ হঠাৎ বদলে যাওয়া। সবাই তাকে ভয়ও পায়, আবার সম্মানও করে, কারণ খুব অল্প বয়সে সে নিজের ব্যবসার জগৎ এমনভাবে তৈরি করেছে যেটা অনেক পুরুষও পারে না। আখি দরজার ভেতরে ঢুকতে সবাই তাকালো তার দিকে। সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কেন? হ্যাঁ, বাহির থেকে আওয়াজ শুনলাম। তার কণ্ঠ শান্ত, কিন্তু সেই শান্ত স্বরের মধ্যেও এক ধরনের কর্তৃত্ব লুকানো। আখির মা সঙ্গে সঙ্গে রাগের মুখে নীলয়ের দিকে আঙুল তুললেন। দেখ তো এই ছোট লোকের সাহস, আমার মুখের উপরে কথা শোনায়, এখন আবার তর্কও করে। আমি তো অবাক হয়ে গেছি আখি, একটা কাজের ছেলে হয়ে চোখে চোখ রেখে তর্ক করে। আজকাল এদের বেশি মাথায় তোলা হয়েছে। সবাই ভেবেছিল আখি হয়তো রেগে গিয়ে নীলয়কে আরও অপমান করবে, কারণ আখির স্বভাবই এমন, কাজের ব্যাপারে একদম কঠোর। কিন্তু আখি বিরক্ত মুখে সানগ্লাস খুলে সোফার উপর ছুঁড়ে ফেলল। তারপর ধীরে ধীরে কপালে হাত বুলিয়ে বলল, প্লিজ মা, অনেক জার্নি করে এসেছি। কানাডা থেকে সোজা অফিস থেকে বাসা। এখন তোমাদের নালিশ শোনার মতো ধৈর্য আমার নেই। কিন্তু আখি, তুই বুঝছিস না। আমি বলেছি না, এখন এসব শুনতে চাই না, মাথা ধরেছে আমার। পুরো ড্রয়িং রুমে কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। আখির সামনে খুব বেশি কথা বলার সাহস এই বাড়িতে কারো নেই। আখি এবার ধীরে ধীরে নীলয়ের দিকে তাকালো। নীলা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখে অপমানের ছাপ স্পষ্ট। নিলয়, জি আপু। সব কাজ বাদ দিয়ে আগে আমাকে একটা স্ট্রং কফি বানিয়ে দে। মাথা একদম কাজ করছে না, আমি রুমে যাচ্ছি। আচ্ছা আপু। আখি আর কিছু না বলে সোজা সিঁড়ির দিকে হাঁটতে শুরু করলো। তার হাই হিলের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। কিন্তু সিঁড়ির মাঝখানে উঠতে আখি হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ড পেছনে ফিরে নীলয়ের দিকে তাকিয়ে রইল। নীলয়ের মুখটা আজ অদ্ভুত লাগছে। সাধারণত সে সবসময় চুপচাপ থাকে, কিন্তু আজ তার চোখের ভেতরে চাপা একটা আগুন স্পষ্ট, যেন অনেক কষ্ট জমে আছে ভেতরে। আখি কিছু একটা বলতে গিয়েও থেমে গেল, তারপর আবার নিজের রুমের দিকে চলে গেল। নিচে দাঁড়িয়ে থাকা আখির মা বিরক্ত হয়ে বললেন, দাঁড়িয়ে আছিস কেন? যা কফি বানিয়ে নিয়ে যা।
আজকাল তো সাহেবের মতো দাঁড়িয়ে থাকতেও শিখে গেছিস। মা দেখেন না, বিদেশ ফেরত ম্যাডামের একটু দরদ পেয়েছে, এখন তো নিজেকে এবারের সদস্য ভাবতে শুরু করবে। নিলয় কিছু বলল না, শুধু ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটতে লাগলো। রান্নাঘরে ঢুকতেই সে গভীর একটা নিঃশ্বাস ফেলল। বুকের ভেতরটা জ্বলছে। এত অপমান, এত ছোট করা সব কিছু যেন তার ভেতরে জমে থাকা আগুনকে আরও বড় করে তুলেছে। চুলার সামনে দাঁড়িয়ে কফি বানাতে বানাতে হঠাৎ তার চোখ চলে গেল রান্নাঘরের ছোট জানলার বাইরে। আকাশটা কালো মেঘে ঢাকা। নীলয়ের ঠোঁটের কোণে ধীরে ধীরে অদ্ভুত এক হাসি ফুটে উঠল, যে হাসির মানে কেউ জানে না, শুধু নীলয় জানে। একদিনই একই মানুষগুলো তার সামনে মাথা নিচু করে দাঁড়াবে, আর সেই দিনটা খুব বেশি দূরে নয়। রান্নাঘরের ভেতর তখন হালকা কফির গন্ধ ছড়িয়ে পড়েছে। নীলয় চুপচাপ দাঁড়িয়ে কাপে গরম দুধ ঢালছে। তার হাতের কাজ খুব নিখুঁত। এ বাড়ির সবাই জানে নীলয়ের বানানো কফির স্বাদ আলাদা। বিশেষ করে আখি বাইরে যত যত বড় বড় কফি শপেই যাক না কেন, শেষে এসে বলে নীলয়ের হাতের কফির মতো হয় না। অথচ এই ছেলেটাকে প্রতিদিন অপমান সহ্য করতে হয়। ভাগ্যের কি অদ্ভুত খেলা! যে ছেলেটার হাতের ছোঁয়ায় সব কিছু সুন্দর হয়ে ওঠে, তার নিজের জীবনটাই যেন অবহেলায় ভরা। চুলার পাশে দাঁড়িয়ে থাকা কাজের মহিলা রহিমা চাচি দীর্ঘশ্বাস ফেললেন। বয়স প্রায় 50-এর কাছাকাছি। এই বাড়িতে বহু বছর ধরে কাজ করছেন। নীলয়কে অনেকদিন থেকে দেখছেন, তাই ছেলেটার জন্য তার মনে আলাদা মায়া কাজ করে। বাবা নিলয়, একটা কথা বলি। বলেন চাচি। এত কষ্ট সহ্য করি এখানে থাকিস কেন রে? প্রতিদিন অপমান করে, ছোট করে, তবুও কিছু বলিস না? চাইলে তো চলে যেতে পারিস, বাইরে অন্য কোথাও কাজ নিলেও অন্তত শান্তি পেতি। কথাটা শুনে নীলয় কয়েক সেকেন্ড চুপ হয়ে রইল। তারপর ধীরে ধীরে কফির কাপে চামচ নেড়ে মৃদু হেসে উঠল। সে হাসিটা খুব শান্ত, কিন্তু ভেতরে যেন হাজারটা না বলা গল্প লুকানো। আমার কষ্ট লাগে না চাচি। কষ্ট লাগে না মানে? মানুষ এত অপমান সহ্য করে কিভাবে? কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি চাচি, কষ্টের শেষে সুখ পাওয়া যায়। আল্লাহ মানুষকে কখনো খালি হাতে রাখেন না। আজকে হয়তো আমার সময় খারাপ, কিন্তু সব সময় তো একরকম থাকবে না। কথাগুলো বলার সময় নীলয়ের চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস ফুটে উঠল, যেন সে নিজের ভবিষ্যৎ দেখতে পায়, যেন তার ভেতরে এমন কিছু লুকিয়ে আছে যেটা এখনো কেউ জানে না। রুহমিয়া চাচি দীর্ঘশ্বাস ফেললেন। তুই অনেক ভালো রে বাবা, আল্লাহ তোকে একদিন অনেক বড় করুক। বড় হওয়ার জন্য টাকা লাগে না চাচি, মানুষের মন বড় হলেই হয়। এই কথাটুকু বলেই নীলয় ট্রে হাতে রান্নাঘর থেকে বের হয়ে গেল। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরতলায় উঠছে সে। পুরো বাড়িটা শান্ত, শুধু দেয়ালে ঝোলানো বড় ঘড়িটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে। আখি রুমের সামনে এসে নীলয় থামল। দরজাটা বন্ধ। সে হালকা নক করল। ভেতর থেকে আখির ক্লান্ত কণ্ঠ ভেসে এলো। আয়। নীলয় দরজা খুলে ভেতরে ঢুকতে কয়েক সেকেন্ড থমকে গেল। বিশাল রুমটার ভেতর হালকা পারফিউমের গন্ধ ছড়িয়ে আছে। বড় জানলার পাশে সাদা পর্দা বাতাসে উঠছে, আর বিছানার উপর আছোয়া হয়ে বসে আছে আখি। বিদেশ থেকে এসে হয়তো কাপড় বদলেছে। এখন তার পরনে হালকা গোলাপি রঙের প্লাজো আর সাদা টপ, চুলগুলো খোলা। ক্লান্ত মুখেও অদ্ভুত সুন্দর লাগছে তাকে। নীলয় কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দ্রুত চোখ নামিয়ে ফেলল। আপনার কফি। আখি হাত বাড়িয়ে কাপটা নিল, তারপর এক চুমুক দিয়ে চোখ বন্ধ করল। উফ, এই জন্যই বাহিরের কফি আমার ভালো লাগে না। তোর হাতের কফির মতো হয়ই না। দাঁড়িয়ে আছিস কেন? যা। নীলয় মাথা নেড়ে ঘুরে চলে যেতে নিল। ঠিক তখনই আখির কণ্ঠ আবার ভেসে এলো। আয় নিলয়, জি আপু। মাথাটা খুব ব্যথা করছে, একটু মাথা টিপে দে তো। কিন্তু বড় মা তো কাপড় কাচতে বলল। আমি কি বললাম শুনিস নাই? হ্যাঁ, আগে আমার কাজ কর, বাকি সব পরে হবে। কিন্তু বড় মা রাগ করবে আপু। উফ মা, শুধু কাজের জন্য মানুষকে মেশিন বানিয়ে ফেলেছে। দরকার হলে আরও কাজের লোক রাখবো, তুই আগে এখানে আয়। নীলয় ধীরে ধীরে বিছানার পাশে এসে দাঁড়ালো। বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধকধক করছে। আখি চোখ বন্ধ করে মাথাটা পেছনে হেলিয়ে দিল। মাথাটা টিপ, খুব প্রেশার গেছে এই কয়েকদিনে। নীলয় ধীরে ধীরে হাত তুলল, তারপর খুব সাবধানে আখির কপালের পাশে আঙুল রাখল। মুহূর্তে পুরো পরিবেশটা অদ্ভুত নীরব হয়ে গেল। বাইরে মেঘের গর্জন শোনা যাচ্ছে, আর ভেতরে একটা অজানা অনুভূতি ধীরে ধীরে দুজনের মাঝখানে জন্ম নিতে শুরু করলো। নীলয় ধীরে ধীরে আখির মাথা টিপে দিচ্ছে, কিন্তু তার হাতে স্পষ্ট কাঁপছে। এত কাছ থেকে কোনো মেয়ের পাশে বসা তার জীবনে খুব কমই আছে, তাও আবার আখির মতো একটা মেয়ে, যার ব্যক্তিত্ব, সৌন্দর্য আর উপস্থিতি সবসময় আলাদা একটা চাপ তৈরি করে। নীলয়ের বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধকধক করছে। সে যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আখি চোখ বন্ধ করে বলল, এত কাঁপাকাঁপি করিস কেন? হ্যাঁ, ঠিক করে টিপ। জি আপু। সেবার নিজেকে সামলে আবার ধীরে ধীরে মাথা টিপতে লাগলো, কিন্তু সমস্যা অন্য জায়গায়।
একটা মেয়ের এত কাছে থাকা, তার চুলের গন্ধ, নরম ত্বকের স্পর্শ, এসব নিলয়ের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা তৈরি করেছে। সে চোখ নিচু করে রাখার চেষ্টা করছে, নিজের মনকে বারবার বোঝাচ্ছে। সে এই বাড়ির মালিকের মেয়ে, আর আমি শুধু একজন কাজের ছেলে। বাইরে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। জানলার কাছে টুপটাপ বৃষ্টির শব্দ পড়ছে। ঘরের সাদা পর্দাগুলো বাতাসে দুলছে। আখির খোলা চুলের কিছু অংশ নিলয়ের হাতে এসে লাগছে বারবার। নিলয় গভীর নিঃশ্বাস ফেলল, মনে মনে বলল, আল্লাহ, মেয়ে মানুষের কাছে থাকা সত্যি বিপজ্জনক জিনিস। নিজের এই অবস্থা দেখে তার নিজেরই হাসি পাচ্ছে। এত শক্ত ধৈর্যশীল একটা ছেলে, অথচ একটা মেয়ের কাছাকাছি এসেই কেমন অস্থির হয়ে যাচ্ছে। আখি ধীরে ধীরে শান্ত হয়ে এলো। মাথা টিপতে টিপতে নিলয় বুঝতে পারল আখির নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কয়েক মিনিটের মধ্যে আখি ঘুমিয়ে পড়ল। ক্লান্তিতে মেয়েটার চোখের নিচে হালকা কালচে ছাপ পড়েছে। বিদেশের কাজ, বিজনেস মিটিং, টেনশন সবকিছু মিলিয়ে সে নিজেকেও সময় দিতে পারে না। ঘুমের মধ্যেও তার মুখটা অদ্ভুত শান্ত লাগছে। নিলয় কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাত সরিয়ে উঠে দাঁড়ালো। খুব আস্তে করে পাশের কম্বলটা এনে আখির গায়ের উপর দিয়ে দিল, যেন ঘুম ভেঙে না যায়। এই ছোট ছোট যত্নগুলো কেউ দেখে না, কিন্তু নিলয় সবসময় চুপচাপ সবার খেয়াল রাখে। রুম থেকে বের হওয়ার আগে আরেকবার পেছন ফিরে তাকালো সে। আখি তখনও নিশ্চিন্তে ঘুমিয়ে। নিলয় মৃদু হাসল, তারপর দরজা টেনে নিচে নেমে এলো। নিচে নামতে আবার বাস্তবতার সামনে চলে এলো। বালতির পাশে জমে থাকা কাপড়ের স্তূপ। নিলয় দীর্ঘশ্বাস ফেলে হাতা গুটিয়ে বসে পড়ল কাপড় কাচতে। জীবনটা কেমন অদ্ভুত। কয়েক মিনিট আগেও সে ছিল একটা শান্ত সুন্দর ঘরে, আর এখন ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে আবার সে কাজের ছেলের জীবনে ফিরে এসেছে। সে একটার পর একটা কাপড় কাচ্ছে, সাবানের ফেনা হাত ভরে যাচ্ছে, ঠান্ডা পানিতে হাত কুচকে গেছে, তবু মুখে কোনো অভিযোগ নেই। উপরে আকাশে কালো মেঘ জমে আছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। অনেকক্ষণ পর সব কাপড় ধুয়ে একটা বড় ঝুড়িতে ভরে নিলয় ছাদে উঠল। ছাদের বাতাসটা ঠান্ডা, দূরে শহরের বিল্ডিংগুলো ঝাপসা লাগছে বৃষ্টির কারণে। নিলয় একে একে কাপড় মেলে দিচ্ছে। হঠাৎ তার চোখ চলে গেল আকাশের দিকে। মেঘের ফাঁক দিয়ে সামান্য আলো বের হয়েছে। নিলয় মুচকি হাসল। জীবনটাও হয়তো এমন, যত কালো মেঘে আসুক একসময় আলো বের হবেই। তার চোখে আজ অদ্ভুত একটা স্বপ্ন, যেন সে জানে এই অপমানের দিন চিরকাল থাকবে না। ঠিক তখনই নিচ থেকে আখির মায়ের গলা ভেসে এলো। নিলয়, এই নিলয়, কোথায় মরছিস? কিছু বাজার করে আন, আখি এসেছে, ওর পছন্দ মতো রান্না করতে হবে। কি কি আনবো বড় মা? যা লিখে দিছি। আর শোন, ভালো জিনিস আনবি। আমার মেয়ের খাবারে কোনো কমতি হলে কিন্তু খবর আছে। আর নিজের জন্য কিছু কিনে খেয়ে ফেলিস না আবার, এদের বিশ্বাস নেই। কথাটা শুনে নিলয়ের চোখে কষ্টের ছায়া নেমে এলো। এতদিন এই বাড়িতে থেকেও তারা তার চোরের চোখে দেখে, তবু সে কিছু বলল না, শুধু চুপচাপ লিস্টটা হাতে নিয়ে দরজার দিকে হাঁটতে লাগলো। কিন্তু কেউ খেয়াল করলো না দরজার পাশে দাঁড়িয়ে থাকা আখি কখন যে সব কথা শুনে ফেলেছে সেটা কেউ বুঝতেই পারেনি। বিকেলের দিকে নিলয় বাজারের বড় বড় ব্যাগ হাতে বাড়িতে ফিরল। 2 হাত ভর্তি বাজার, মাছ, মাংস, ফল, দুধ, বিভিন্ন বিদেশি সস, ড্রাই ফ্রুটস, যেন পুরো বাজারটাই নিয়ে এসেছে। ঘামে তার শার্ট ভিজে গেছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, তবু মুখে সেই চুপচাপ ভাব। রহিমা চাচি ব্যাগগুলো দেখে চোখ বড় বড় করে ফেললেন। হায় আল্লাহ, এত কিছু আনছিস বাবা? আকি আপু তো অনেক কিছু খেতে পছন্দ করে চাচি, বিশেষ করে কানাডা থেকে আসলে আলাদা আলাদা রান্না লাগে। হ্যাঁ রে, বড় লোকদের খাওয়ারও কত শখ। কম খেলেই তো হয়, তা না আগে অনেক খাবে, তারপর আবার জিম করে কমাবে। এই কথা ভেবেই নিজের মনেই হালকা হাসল সে। তবে এই হাসির মধ্যে কোনো বিদ্রুপ নেই, বরং অদ্ভুত এক মায়া আছে। কারণ আখির সব অভ্যেস নিলয়ের মুখস্থ। কোন খাবার পছন্দ, কখন কফি খায়, কখন জিম করে, সব কিছুই সে জানে। রান্নাঘরের ভেতর তখন ব্যস্ততা শুরু হয়ে গেছে। রহিমা চাচি আর অন্য কাজের মহিলা রান্না করতে ব্যস্ত। মশলার গন্ধ পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। নিলয় কিছুক্ষণ সব গুছিয়ে রেখে নিজের ছোট রুমের দিকে গেল। রুম বলতে স্টোর রুমের পাশে ছোট্ট একটা ঘর, একটা সিঙ্গেল খাট, পুরনো আলমারি আর একটা ফ্যান। এই ঘরটাই তার পৃথিবী। নিলয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অবস্থান দেখে দীর্ঘশ্বাস ফেলল। পুরো শরীর ঘামে ভিজে গেছে। সে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। কিছুক্ষণ পর ঠান্ডা পানি গায়ে পড়তে তার শরীরটা একটু হালকা লাগলো। গোসল শেষে ভেজা চুল মুছতে মুছতে রুমে ফিরতে উপর থেকে আখির ডাক ভেসে এলো। নিলয়, জি আপু। আরেকটা কফি দিবি? মাথাটা আবার ভার লাগছে। আসছে আপু। আশ্চর্যের বিষয় হলো আখি যতবারই কফি চায় নিলয় কখনো বিরক্ত হয় না, বরং তা নিজেই ভালো লাগে। সে আবার রান্নাঘরে গিয়ে মন দিয়ে কফি বানাতে লাগলো। গরম কফির ধোঁয়া ধীরে ধীরে উঠছে। বাইরে তখন সন্ধ্যা নেমে গেছে, আকাশে হালকা বাতাস, দূরে কোথাও আজানের শব্দ ভেসে আসছে। নিলয় ট্রেতে কফি নিয়ে ধীরে ধীরে আখি রুমে গেল। দরজা খোলা, ভেতরে ঢুকেই সে থমকে গেল। বেলকানিতে দাঁড়িয়ে আছে আখি। সন্ধ্যার বাতাসে তার খোলা চুলগুলো উঠছে।
কালো আকাশের নিচে সাদা পোশাকে তাকে অদ্ভুত সুন্দর লাগছে। হাতে ফোন থাকলেও সে ফোনের দিকে তাকিয়ে নেই, দূরের শহরের আলো দেখছে চুপচাপ। নিলয় কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থেকে চোখ নামিয়ে ফেলল। আপনার কফি আপু। আঁখি পেছনে ফিরে তাকালো, তারপর ধীরে এসে কফির কাপটা হাতে নিল, এক চুমুক দিয়ে চোখ বন্ধ করলো। পারফেক্ট। নিলয় হালকা মাথা নেড়ে চলে যেতে নিল। ঠিক তখনই আঁখি বলল, এই দাঁড়া, যাস না। দরকার আছে আপু, নিচে অনেক কাজ। না থাক, একটু কথা বলি। কথাটা শুনে নিলয় স্পষ্ট অবাক হলো। এই বাড়িতে কেউ তার সাথে এমনি বসে কথা বলতে চায় না, দরকার ছাড়া তার অস্তিত্ব যেন কারো চোখেই পড়ে না। নিলয় ধীরে বলল, আমার সাথে কি কথা? কেন, তোর সাথে কি কথা বলা যাবে না? হুম। গরিবের সাথে কে কথা বলতে চায় আপু? কথাটা শুনে আখির মুখের হাসিটা মিলিয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে নিলয়ের দিকে তাকিয়ে রইল। হয়তো প্রথমবারের মতো বুঝতে পারলো ছেলেটা সবসময় হাসি মুখে থাকলেও ভেতরে অনেক কষ্ট লুকিয়ে রাখে। আখি ধীরে ধীরে রুমের ভেতরে গেল। নিলয় অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আখি একটা ছোট কালো বক্স হাতে নিয়ে ফিরে এলো। তারপর বক্সটা নিলয়ের দিকে বাড়িয়ে দিল। এটা তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, খুলে দেখ। নিলয় ধীরে ধীরে বক্সটা খুলল। ভেতরে চকচকে একটা দামি ঘড়ি, এত সুন্দর তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এত এত দামি ঘড়ি? অবাক হওয়ার কিচ্ছু নাই, কানাডা থেকে সবার জন্য কিছু না কিছু এনেছি, তাই তোকেও দিলাম। এত দামি ঘড়ি কি আমাকে মানায় আপু? আখি কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর শান্ত গলায় বলল, মানাবে বলেই তো এনেছি। কথাটা শুনে নিলয়ের বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেল। জীবনে প্রথম কেউ তাকে এমন কিছু দিয়েছে যেখানে দয়া না, অপমান না, বরং গুরুত্ব ছিল। আর আখি তখনও চুপচাপ তার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যার বাতাসে দুজনের মাঝখানে অদ্ভুত এক নীরবতা জমে উঠল। নিলয় এখনও ঘড়িটার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে এমন এক বিস্ময়ে যেন সে বিশ্বাসই করতে পারছে না জিনিসটা সত্যিই তার জন্য। জীবনে খুব বেশি কিছু পায়নি সে। ছোটবেলা থেকে শুধু কাজ, দায়িত্ব আর অপমান, এই তিনটাই যেন তার সঙ্গী। তাই কেউ যখন বিনা স্বার্থে কিছু দেয় তখন সেটা তার কাছে অমূল্য মনে হয়। বেলকানির বাইরে সন্ধ্যা আরও ঘন হয়ে এসেছে। দূরের বিল্ডিংগুলোর আলো একে একে জ্বলছে। বাতাসে হালকা ঠান্ডা ভাব। আখি কফির কাপে চুমুক দিতে দিতে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর নিলয় কিছুক্ষণ দ্বিধা করে বলে উঠল হঠাৎ, একটা কথা জিজ্ঞেস করি আপু? কর। এবারে সবাই তো আমার উপর রাগারাগি করে, আপনি করেন না কেন? প্রশ্নটা শুনে আখি কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটল। কেন রাগ করব? তুই তো বলার আগে সব কাজ করে দিস। তাও তো কারো মন মতো হয় না। আখি এবার কফির কাপটা পাশে রেখে রেলিংয়ে ভর দিল। তার চোখ দূরের অন্ধকার আকাশে। মানুষ কখনো অন্যের মন মতো হতে পারে না নীলয়, মানুষ নিজের মতো। কথাটা খুব সাধারণ হলেও নিলয়ের মনে অদ্ভুতভাবে লাগলো, কারণ এই বাড়িতে কেউ কোনোদিন তাকে মানুষ হিসেবে দেখেইনি। সবাই শুধু কাজের ছেলে হিসেবেই দেখেছে। নিলয় ধীরে ধীরে আখির দিকে তাকালো। সন্ধ্যার বাতাসে আখির চুলগুলো উঠছে। মুখে ক্লান্তি থাকলেও চোখ দুটো খুব শান্ত। নিলয় আস্তে করে বলল, আপনি অন্যরকম আপু। কেমন? হুম। জানি না, কিন্তু আপনি অন্যরকম। আপনার মাঝে ওই অহংকারটা নাই। আপনি কখনো ছোট করে কথা বলেন না। কথাগুলো শুনে আখির ঠোঁটে মৃদু হাসি ফুটল। সে ধীরে ধীরে নিলয়ের দিকে তাকিয়ে এগিয়ে এলো। তারপর খুব শান্ত গলায় বলল, কারণ তুই অন্যরকম। আমি? হ্যাঁ, এই বাড়িতে অনেক মানুষ আছে, কিন্তু তোর মতো কাউকে আমি দেখিনি। নিলয় কিছু বলতে গিয়েও থেমে গেল। তার বুকের ভেতরটা কেমন অদ্ভুত লাগছে, যেন এই প্রথম কেউ তাকে আলাদা করে দেখছে, শুধু কাজের ছেলে হিসেবে না, একজন মানুষ হিসেবে। বাতাসটা আরও জোরে বইতে লাগলো। আখির চুল এসে বারবার মুখে লাগছে। সে হাত দিয়ে চুল সরাতে সরাতে চুপচাপ নিলয়ের দিকে তাকিয়ে রইল। আর মনে মনে বলল, মানুষকে ফাঁকি দিতে পারলো, আমাকে ফাঁকি দিতে পারবি না নীলয়। তোর চোখ দেখে মন পড়তে পারি আমি। আখি ব্যবসার জগতে অনেক মানুষ দেখেছে। হাসির আড়ালে মিথ্যে, ভদ্রতার আড়ালে স্বার্থ, সব চিনতে শিখেছে সে। তা নীলয়ের চোখে নীরব কষ্ট, চাপা রাগ আর অদ্ভুত আত্মবিশ্বাস, এগুলো তার চোখ এড়িয়ে যায় না। এই ছেলেটা সাধারণ না, তার ভেতরে কিছু একটা আছে যেটা এখনো সবাই বুঝতে পারেনি। নিলয় হঠাৎ অস্বস্তি নিয়ে চোখ সরিয়ে ফেলল। আমি যাই আপু, নিচে কাজ আছে। হুম, যা। নিলয় ধীরে ধীরে চলে যেতে লাগলো, কিন্তু দরজার কাছে গিয়েও থেমে গেল। পেছন ফিরে তাকিয়ে বলল, ঘড়িটার জন্য ধন্যবাদ। ওয়েলকাম। আর শোন, জি। সবসময় নিজেকে ছোট ভাবিস না। কথাটা শুনে নিলয়ের চোখে এক মুহূর্তের জন্য অন্যরকম একটা ঝিলিক দেখা দিল। সে কিছু না বলে শুধু মাথা নেড়ে বের হয়ে গেল। আর আখি চুপচাপ দাঁড়িয়ে রইল বেলকানিতে। তার চোখে তখন
অদ্ভুত এক ভাবনা। কারণ যতই সবাই নিলয়কে অবহেলিত একটা কাজের ছেলে ভাবুক, আখির মন বারবার বলছে এই ছেলেটার গল্পটা এত সহজ না। রাত ধীরে ধীরে গভীর হয়ে এসেছে। চৌধুরী বাড়ির বিশাল ডাইনিং হলের ঝাড়বাতিগুলো পুরো ঘর আলোকিত করে রেখেছে। বড় টেবিল জুড়ে সাজানো নানা রকম খাবার, গরুর মাংস, ইলিশ মাছ, চিকেন রোস্ট, সালাদ, পোলাও, যেন ছোটোখাটো কোনো দাওয়াতের আয়োজন। আখি বাসায় ফিরলে এই বাড়িতে আলাদা আয়োজন হয়, কারণ চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে আখি শুধু পরিবারের আদরের না, পুরো বিজনেস সাম্রাজ্যের ভবিষ্যৎ। সবাই একা একা ডাইনিং টেবিলে বসেছে। আখির বাবা মাহবুব চৌধুরী টেবিলের মাথায় বসে আছেন। বয়স 50 পেরোলেও ব্যক্তিত্ব এখনও তীক্ষ্ণ। তার কথাতেই বাড়ির সব সিদ্ধান্ত হয়। আখির মা মেহরিন আর আখিও বসেছে, আর নিলয় চুপচাপ দাঁড়িয়ে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। এই দৃশ্যটা প্রতিদিনের। সবাই বসে খায়, আর নিলয় পাশে দাঁড়িয়ে শুধু পরিবেশন করে যায়, যেন সেই পরিবারের অংশ না, শুধুই ছায়া। মাহবুব চৌধুরী পানির গ্লাস হাতে নিয়ে আখির দিকে তাকালেন। তোমা, বিজনেসের কি খবর? কানাডার মিটিং কেমন হলো? একদম পারফেক্ট, ডিল ফাইনাল হয়ে গেছে। আরে বাবা, আমাদের চৌধুরীর কোম্পানির সাথে লাগতে পারে এমন কেউ আছে নাকি? কথাটার মাঝে অহংকার থাকলেও সেটা ভিত্তিহীন না। চৌধুরী গ্রুপ দেশের অন্যতম বড় কোম্পানি, আর আখি নিজেও বিজনেসে অসাধারণ দক্ষ। মাহবুব চৌধুরী মৃদু হেসে মাথা নেড়ে বললেন, আত্মবিশ্বাস হলো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস হলো না। মানে? কিছুদিন ধরে একটা নাম বারবার শুনছি, সবাই তাকে বিজনেসের কিং বলছে। টেবিলের পরিবেশ হালকা বদলে গেল। মেহেরিন আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ, আমিও সোশ্যাল মিডিয়ায় দেখেছি নাকি খুব কম সময়ই বড় বড় কোম্পানি কিনে নিচ্ছে। এত বড় কেউ আছে নাকি? শুধু বড় না, খুব রহস্যময়ও। কেউ ঠিকমতো তাকে দেখেও নাই, কিন্তু তার কোম্পানি যেভাবে মার্কেট দখল করছে সেটা চিন্তার বিষয়। এসব কথা শুনতে শুনতে পাশে দাঁড়িয়ে থাকা নিলয়ের ঠোঁটের কোনো অদ্ভুত এক হাসি ফুটে উঠল। খুব ছোট্ট একটা হাসি, যেটা কেউ খেয়াল করেনি। আখি হালকা হেসে কাঁধ ঝাঁকালো। বাবা প্লিজ, এসব কিং টিং নিয়ে টেনশন করো না। এরা হঠাৎ করে আসে, আবার হঠাৎ করেই চলে যায়। বিজনেস এত সহজ না। মাহবুব চৌধুরী কিছু বললেন না, শুধু চুপচাপ মেয়ের দিকে তাকিয়ে রইলেন। ঠিক তখনই আখির মা বিরক্ত গলায় বললেন, এই নিলয়, মাছ দে তো। আর আমাকে মাংস দাও, ভালো পিসটা। নিলয় চুপচাপ সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। তা নিজের খাওয়ার সময় আছে কিনা সেটা কেউ জিজ্ঞেসও করছে না, যেন এটাই স্বাভাবিক। আখি কিছুক্ষণ চুপচাপ সব দেখছিল, তারপর হঠাৎ বলল, তুই দাঁড়িয়ে আছিস কেন নিলয়? তুইও বস। মুহূর্তে পুরো টেবিল নিস্তব্ধ হয়ে গেল। নিলয় অবাক হয়ে তাকালো। মেহরিন তো প্রায় চমকে উঠল। তুমি কি যাতা বলছো আখি? ও কেন আমাদের সাথে খাবে? তাতে সমস্যা কি? সারাদিন কাজ করেছে, খাবে না? খাবে না তো বলিনি, কিন্তু আমাদের সাথে খাবে না। হ্যাঁ, কাজের লোকেরও একটা সীমা থাকা দরকার, সবাইকে মাথায় তুলতে নেই। কথাগুলো শুনে নিলয় মাথা নিচু করে ফেলল। সে যেন আগেই জানতো এমন কিছু হবে। আখির চোখ মুখ শক্ত হয়ে গেল। কাজের লোক করো কেন তোমরা? ও মানুষ না? আখি, তুমি বেশি ইমোশনাল হচ্ছ। সবাইকে নিজের লেভেলে ভাবলে চলে না। লেবেল? মানুষের আবার লেবেল হয় নাকি? অবশ্যই হয়, সমাজে সবার একটা ক্লাস আছে। পরিবেশটা ধীরে ধীরে ভারী হয়ে উঠেছে। নিলয় স্পষ্ট অস্বস্তিতে পড়ে গেছে। শাস্তি করে বলল, আবু থাক, আমি পরে খেয়ে নেব। চুপ করে বস। নিলয় হতভম্ব হয়ে তাকালো। মাহবুব চৌধুরী এতক্ষণ চুপচাপ সব দেখছিলেন। তিনি ধীরে গ্লাসটা নামিয়ে বললেন, বসুক। সমস্যা কোথায়? এই কথা শুনে সবাই থমকে গেল। আখির মা অবিশ্বাস নিয়ে স্বামীর দিকে তাকালেন। মেহরিন বিরক্ত মুখে চুপ হয়ে গেল। আর নিলয়, সে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল। জীবনে প্রথমবার কেউ তাকে এই টেবিলে বসতে বলেছে। তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। নিলয় ধীরে ধীরে চেয়ার টেনে বসতে পুরো ডাইনিং রুমের বাতাস যেন এক মুহূর্তে বদলে গেল। এই বাড়িতে নিয়ম খুব শক্ত জিনিস। কে কোথায় বসবে, কে কার পাশে খাবে, সব কিছু নির্ধারিত। আর সেই নিয়ম ভাঙা মানে যেন পুরো পরিবারের শৃঙ্খলা ভেঙে ফেলা। নিলয়ের বসার সাথে সাথে মেহরিনের মুখ শক্ত হয়ে গেল। সে হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। আমি কাজের লোকের সাথে বসে খেতে পারবো না। কথাটা এত জোরে বলা হলো যে টেবিলের সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল। নীলার হাতের চামচটা অল্প কেঁপে উঠল। আখির সাথে সাথে মাথা ঘুরিয়ে মেহরিনের দিকে তাকালো। চোখ ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ। খেতে ভালো না লাগলে চলে যাও, সমস্যা কি? তুমি একটা কাজের লোকের জন্য আমাকে অপমান করছো। আমি কাউকে অপমান করছি না, তুমি নিজেই নিজেকে ছোট করছো। টেবিলের পরিবেশ এখন একেবারে জমে গেছে। কেউ কথা বলছে না, শুধু বাতাস পারি হয়ে আছে। মেহরিনের চোখে রাগ জমে উঠল। আখি,
তুমি নিজের অবস্থান ভুলে যাচ্ছ। এরা আমাদের স্টাফ, এদের সাথে আমাদের তুলনা হয় না। তুলনা? তুমি আবার মানুষকে তুলনা করো? মেহরিন কার কিছু বলল না, রাগে দাঁত চেপে তাকিয়ে থেকে হঠাৎ চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। আমি এই টেবিলেই থাকবো না। তারপর আর এক মুহূর্ত দেরি না করে সে ডাইনিং রুম থেকে বের হয়ে গেল। চামচের শব্দ থেমে গেল, শুধু তার পায়ের শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল। নিলয় মাথা নিচু করে বসে আছে। সে বুঝতে পারছে না এখন কি করা উচিত। আখি চুপচাপ নিজের খাবার খাচ্ছে, যেন কিছুই হয়নি। ঠিক তখনই আখির ভাই রাহাত বিরক্ত গলায় বলল, আখি কাজটা ঠিক করলি না। কোনটা ঠিক করিনি? এভাবে মেহেরিন ভাবিকে অপমান করা উচিত হয়নি। পরিবারে এভাবে বিভাজন তৈরি করছিস কেন? আমি বিভাজন তৈরি করছি না ভাইয়া, আমি শুধু মানুষকে তার জায়গা মানুষ হিসেবে দেখছি। আর এই ছেলেটা, ও কি আমাদের লেভেলের? এবার নীলয়ের দিকে আঙুল উঠল। নীলয় চুপচাপ বসে আছে, যেন এই আলোচনায় তার অস্তিত্বই নেই। আখি ধীরে ধীরে চামচ নামিয়ে রাখলো। লেবেল? আবার লেবেল? আখি, তুমি ইমোশন দিয়ে সব দেখছ, বাস্তবতা বোঝো না। আমি বাস্তবতা খুব ভালো বুঝি ভাইয়া, আর বাস্তবতা হলো মানুষকে ছোট করলে নিজে বড় হওয়া যায় না। এবার টেবিলের পরিবেশ আরও ভারী হয়ে গেল। আখির মা আর চুপ থাকতে পারলেন না। আখি, তুমি আজকাল অনেক বেশি জেদি হয়ে যাচ্ছ। এইবারের নিয়ম তুমি ভাঙতে পারো না। নিয়ম মানুষ বানায় মা, মানুষ নিয়মের জন্য বানানো না। তুমি কি আমাদের শেখাবে এখন? শেখানো না মা, শুধু মনে করিয়ে দিচ্ছি। পুরো টেবিল যেন এক অদ্ভুত দ্বন্দ্বে আটকে গেছে। একদিকে পরিবারে প্রচলিত ধনী গরিব স্ট্যাটাসের দেয়াল, আর অন্যদিকে আখির সেই নীরব কিন্তু শক্ত অবস্থান। নীলয় এখনও মাথা নিচু করে বসে আছে, তার মনে একটাই ভাবনা, আমি কি এখানে সত্যি মানানসই? খাওয়া শেষ করে যা, কাজ পরে হবে। নীলয় ধীরে মাথা নেড়ে চুপচাপ খেতে বসলো, শুরু করলো। কিন্তু এই ছোট মুহূর্তটা যে পুরো বাড়ির ভেতরের সম্পর্কগুলোকে নাড়িয়ে দিল, সেটা কেউ তখন বুঝতে পারলো না। আর রাখি, সে যেন এসব ঝগড়া, রাগ আর অপমানকে একদমই গুরুত্বই দিচ্ছে না। তার মাথায় তখন অন্য কিছু চলছে, যেটা এখনও কেউ জানে না। রাত গভীর হয়ে গেছে। চৌধুরী বাড়ির বিশাল প্রাসাদটা তখন প্রায় নিস্তব্ধ। দূরে কোথাও কুকুরের ডাক আর হালকা বাতাসে গাছের পাতার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। দিনের আলোতে যে বাড়িটা নিয়ম, রাগ, অপমান আর উচ্চবিত্ত অহংকারে ভরে থাকে, রাত নামলে সে একই বাড়ি অন্য রূপ নেয়। যেন অন্ধকারের ভেতর লুকানো থাকে অনেক অজানা সত্য। নিলয় নিজের ছোট রুমে ঢুকেই দরজা বন্ধ করলো। এক মুহূর্তে দাঁড়িয়ে রইল, চারপাশে নিস্তব্ধতা। তারপর ধীরে ধীরে সে খাটের দিকে এগিয়ে এলো। খাটে নিচে রাখা ছোট একটা লোহার বাক্স টেনে বের করলো। এই বাক্সটা বাড়ির কেউ কখনো দেখেনি, এমনকি কেউ সন্দেহ করেনি। বাক্সটা খুলতেই ভেতর থেকে একটা পাতলা আধুনিক ল্যাপটপ বের হলো, কালো রঙের, অত্যন্ত দামি মডেল। সাধারণ কাজের লোকের হাতে এমন একটা জিনিস থাকা অসম্ভব। নিলয় এক মুহূর্ত ল্যাপটপটার দিকে তাকিয়ে রইল। তার চোখের ভেতরে তখন আর সেই দিনের মতো নরম কষ্ট নেই, বরং আছে এক অদ্ভুত কঠিন শান্তি। সে ধীরে ধীরে ল্যাপটপ ওপেন করলো। স্ক্রিন জ্বলে উঠতেই একের পর এক এনক্রিপ্টেড নাম, ফাইল, চার্ট, স্টক ডেটা ভেসে উঠল। সাধারণ কেউ এই স্ক্রিন দেখলে কিছুই বুঝে উঠবে না, কিন্তু এই তথ্যগুলো কয়েকটা দেশের বড় বড় কোম্পানির নিয়ন্ত্রণ বদলে দিতে পারে। নিলয়ের আঙুল কিবোর্ডে দ্রুত চলতে লাগলো। সে একের পর এক ফোল্ডার চেক করছে। হঠাৎ একটা ইমেল ওপেন করলো। সেখানে লেখা, শিডিউলড ইন্টারন্যাশনাল কনফারেন্স কল 1 PM। নিলয় ঘড়ির দিকে তাকালো, আর মাত্র 10 মিনিট বাকি। সে চুপচাপ উঠে দাঁড়ালো, দরজাটা ভালো করে লক করে নিল। তারপর ল্যাপটপ টেবিলে সেট করে বসে পড়ল। এই মুহূর্তে নিলয় আর সেই চৌধুরী বাড়ির কাজের ছেলে নেই। এই মুহূর্তে সে অন্য কেউ, যার নাম শুনলে বিশ্বের বড় বড় বিজনেস ফোরামও নড়ে ওঠে। ঠিক সময় হতেই স্ক্রিনে কল কানেক্ট হলো। একসাথে কয়েকটা আন্তর্জাতিক নাম ভেসে উঠল। প্রথম কণ্ঠ শোনা গেল, Good evening, sir. We are ready for the discussion. স্টার্ট। তার গলা একদম বদলে গেছে। দিনের বেলায় যে গলায় অপমান সহ্য করে, রাতের এই গলায় আছে নেতৃত্বের কঠিন শক্তি। স্ক্রিনে একে একে বিভিন্ন দেশের বিজনেস রিপ্রেজেন্টেটিভরা যোগ দিচ্ছে। ডাটা, ইনভেস্টমেন্ট, মার্জার, শেয়ার হোল্ডিং সব নিয়ে আলোচনা শুরু হলো। নিলয় খুব মনোযোগ দিয়ে শুনছে, মাঝে মাঝে কয়েকটা শব্দ বলছে। সব কিছু এত দ্রুত আর নির্ভুলভাবে হচ্ছে যে অন্য পাশের লোকজনও অবাক। Sir, this deal could change the Asian market structure. Are you sure about the move? I don't move based on uncertainty. I create certainty. কথাটা শেষ হতেই অপর পাশ এক মুহূর্ত চুপ, যেন সবাই বুঝতে পারছে এই মানুষটা সাধারণ কেউ না। ল্যাপটপের স্ক্রিনে গ্রাফ উঠছে, নাম্বার বদলাচ্ছে, চুক্তির শর্ত আপডেট হচ্ছে। নিলয়ের মুখ একদম শান্ত, কিন্তু চোখে আছে ভয়ঙ্কর ফোকাস, যেন সে পুরো পৃথিবীর হিসেব মাথার মধ্যে ধরে রেখেছে।
হঠাৎ তার চোখ থেমে গেল একটা ফাইলের উপর, চৌধুরী গ্রুপ মার্কেট অ্যানালাইসিস। নিলয়ের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত একটা আলো ছিরিক দিল, কিন্তু পরক্ষণে আবার আগের মতো শান্ত হয়ে গেল। সে ফাইলটা ক্লোজ করে দিল। বাইরের পৃথিবীতে সে এখন বড় বিজনেস সিদ্ধান্ত নিচ্ছে, আর ঠিক নিচ তলায় একটা পরিবার তাকে শুধু কাজের ছেলে হিসেবেই চেনে। মিটিং চলতে চলতে নিলয় ধীরে বলল, Processed with the agreement. But remember, no one should detect early movement. Understood, sir. কল শেষ হলো। ল্যাপটপের আলো ধীরে ধীরে রুমটাকে আলোকিত করে রেখেছে। নিলয় চেয়ারে হেলান দিয়ে বসে রইল, তার চোখ বন্ধ। বাইরে যে মানুষটাকে সবাই অবহেলা করে, ভেতরে সেই হয়তো সবচেয়ে শক্তিশালী খেলা খেলছে। আর এই খেলার শেষ কোথায়, এটা এখনও কেউ জানে না। রাতের মিটিং শেষ হতেই রুমটা আবার নিস্তব্ধ হয়ে গেল। ল্যাপটপের স্ক্রিন ধীরে ধীরে বন্ধ করে নিলয় কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বাইরের দুনিয়ায় সে এখনও অদৃশ্য, কিন্তু সে অদৃশ্য মানুষটা রাতের অন্ধকারে বড় সিদ্ধান্ত নেয়, যেগুলো বহু দেশের বাজার কাঁপিয়ে দিতে পারে। নিলয় ধীরে ধীরে ল্যাপটপটা বন্ধ করে বাক্সে রেখে দিল। তারপর বিছানার পাশ থেকে একটা ছোট কালো পাউচ বের করলো। ভেতর থেকে বের হলো একটা দামি ফোন, খুবই উন্নত বিদেশি মডেল। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই ফোনটা সে কখনোই দিনের আলোতে ব্যবহার করে না। এই বাড়ির কেউ জানে না নিলয়ের কাছে এমন কোনো জিনিস থাকতে পারে। সবাই ভাবে সে শুধু একজন সাধারণ কাজের ছেলে। নিলয় ফোনটা হাতে নিয়ে স্ক্রিন অন করলো। মুহূর্তে স্ক্রিনে একটা ছবি ভেসে উঠল, একটা হাসি মুখের ছবি, নরম আলোয় ঘেরা, চোখে অদ্ভুত শান্তি। নিলয়ের ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা মৃদু হাসি ফুটে উঠল। সে ফোনটার স্ক্রিনে আঙুল বুলিয়ে খুব আস্তে বলল, আমার এত কষ্ট সব তোমার জন্য। তুমি কি বুঝবে আমায়? কণ্ঠটা এতটাই নরম ছিল যে মনে হচ্ছিল এই কঠিন ছেলেটার ভেতরে আলাদা একটা দুনিয়া আছে, যেখানে শুধু একটাই মানুষ থাকে। কিন্তু ছবিটা কার সেটা স্পষ্ট দেখা গেল না, শুধু একটা হাসি মুখ আর আলো ছায়ার ভেতরে লুকানো পরিচয়। নিলয় কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ফোনটা আবার লুকিয়ে রাখল। তারপর চোখ বন্ধ করে শুয়ে পড়ল। রাতটা ধীরে ধীরে কেটে গেল। সকালের আলো ফোনটার সাথে সাথে চৌধুরী বাড়িতে আবার আগের মতোই ব্যস্ততা শুরু হলো। এ বাড়ির সকাল মানে শব্দ, কাজ আর নির্দেশের ঝড়। রান্নাঘর থেকে পাত্রের শব্দ, কাজের লোকদের দৌড়াদৌড়ি, আর সবচেয়ে বেশি মেহরিনের গলা। এই নিলয় কোথায় গেলি? কাপড়গুলো ঠিকমতো শুকায় নাই কেন? আরে ওইটা এদিকে রাখ। সবকিছু এলোমেলো কেন? এই বাড়িতে কি কেউ কাজ ঠিকমতো করে না? সকাল হতেই তার গলা যেন পুরো বাড়ি দখল করে নেয়। নিলয় তখন উঠোনে কাপড় গোছাচ্ছিল। সে কিছু না বলেই নিজের কাজ করে যাচ্ছে। মেহেরিন হেঁটে এসে সামনে দাঁড়ালো। এই শোন, আজকে ড্রয়িং রুম ভালো করে পরিষ্কার করতে হবে। আজ দুপুরে রান্নায় কোনো ভুল হলে কিন্তু খবর আছে। আচ্ছা ভাবি। মেহেরিন বিরক্ত মুখে চলে গেল। এই বাড়িতে নিলয়ের পরিচয় একটাই, কাজের ছেলে, যার কাজ শুধু শুনে যাওয়া আর কাজ করে যাওয়া। কিন্তু কেউ জানে না রাতের অন্ধকারে এই একটা ছেলেটা অন্য একটা দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। আর দিনের আলোতে সে আবার শুধু নিলয়, যাকে সবাই সহজে অবহেলা করতে পারে। সকালের নাস্তা শেষ হয়ে গেছে। চৌধুরী বাড়ির ডাইনিং রুমে এখন আর আগের মতো ভিড় নেই। সবাই যার যার কাজে ব্যস্ত। টেবিলে পড়ে আছে কিছু খালি প্লেট আর কাপ। সকালের ব্যস্ততা শেষ হলেই এই বাড়িটা একটু শান্ত হয়, কিন্তু সেই শান্তির ভেতরেও যেন অদৃশ্য চাপা অস্থিরতা লুকিয়ে থাকে, বিশেষ করে আখির চারপাশে। আখি নিজের রুমে বসে ল্যাপটপ খুলে কিছু খুঁজছে। তার চোখ স্ক্রিনে স্থির, ব্রু সামান্য কুচকে আছে। স্ক্রিনে ভেসে উঠছে একের পর এক বিজনেস নিউজ, স্টক আপডেট আর বড় বড় কোম্পানির নাম। হঠাৎ সে থেমে গেল। একটা নামের উপর চোখ আটকে গেল, তার এমারাল্ড গ্লোবাল গ্রুপ। এই নামটা গত কয়েক মাস ধরে বিজনেস মার্কেটে হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কেউ জানে না এর মালিককে, কোথা থেকে এসেছে কোম্পানি সেটাও স্পষ্ট না। কিন্তু মার্কেট দখল করার গতি দেখে সবাই একে রাইজিং জায়ান্ট বলছে। আখি মনোযোগ দিয়ে স্ক্রল করতে লাগলো। এই কোম্পানিটা এত বড় হয়ে উঠল কিভাবে? শাহরুখ খুঁজতে লাগলো ফাউন্ডার, সিইও, ওনার, কিন্তু কোথাও কোনো ছবি নেই, কোনো পরিচয় নেই, শুধু নাম আর সিগনেচার। আখির ভ্রু আরও কুচকে গেল। পরিচয় আড়াল করার কারণ কি? বিজনেস জগতে এটা খুব অস্বাভাবিক। এত বড় কোম্পানি অথচ মালিকের মুখই নিয়ে যেন কেউ ইচ্ছাকৃতভাবে নিজেকে লুকিয়ে রেখেছে। আখি কিছুক্ষণ চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তার চোখে কৌতূহল। ঠিক তখনই দরজা হালকা নখ পড়ল। নিলয়ের গলা ভেসে এলো। রুম পরিষ্কার করবো আপু, বাইরে যাবেন একটু? সমস্যা নেই, এমনিই কর, বাইরে যেতে ইচ্ছে করছে না। নিলয় দরজা খুলে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। হাতে পরিষ্কার করার কাপড় আর একটা ছোট ঝুড়ি। সে একবার চারপাশ দেখে বুঝে নিল কি কি গুছাতে হবে। আপনার জিনিসপত্রে হাত লাগলে নোংরা হয়ে যেতে পারে, আপনি একটু বাইরে গেলে ভালো হয়। কিচ্ছু হবে না, কাজ কর, আমি এখানে থাকি। আপু ধুলো থাকতে পারে, আপনার শরীরে ময়লা লাগবে। বললাম তো কিচ্ছু হবে না, এত চিন্তা করার দরকার নেই। নিলয় আর কিছু না বলে কাজ শুরু করলো। টেবিল, শেলফ, বইয়ের র্যাক সব কিছু খুব যত্ন করে পরিষ্কার করছে।
তার প্রতিটা নড়াছড়ায় একটা অভ্যেসের নিখুঁততা আছে, যেন সে শুধু কাজ করছে না, বরং পুরো ঘরটা নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে। আখি আবার ল্যাপটপের দিকে তাকালো, কিন্তু এবার তার মনোযোগ পুরোপুরি নেই। চোখ বারবার নিলয়ের দিকে চলে যাচ্ছে। নিলয় নিচু হয়ে টেবিল মুছছে, মুখে কোনো কথা নেই, কিন্তু তার উপস্থিতিটা অদ্ভুতভাবে শান্ত। আখি মনে মনে ভাবলো, এই ছেলে সবসময় এত নিখুঁতভাবে কাজ করে কিভাবে? এই বাড়িতে অনেক কাজের লোক আছে, কিন্তু নিলয়ের মতো মনোযোগ আর শান্তভাবে কাজ করা কেউ নেই। হঠাৎ নিলয় উঠে দাঁড়ালো। হয়ে গেছে আপু, হুম। যদি আর কিছু লাগে ডাকবেন। আখি মাথা নেড়ে সম্মতি দিল। নিলয় দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু বের হওয়ার ঠিক আগ মুহূর্তে আখি হঠাৎ বলল, আই নিলয়, জি আপু। এই কোম্পানিটার নাম শুনেছিস কখনো? কোনটা আপু? এমারেল্ড গ্লোবাল। নাম শুনেছি। মালিককে জানিস? না আপু, কেউ জানে না। সেটাই তো সমস্যা। আখির চোখে তখন কৌতূহল আরও বেড়ে গেছে, আর নিলয় দরজার পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ, স্বাভাবিক, কিন্তু তার চোখের ভেতরে কিছু একটা অদ্ভুত ছায়া লুকিয়ে আছে। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছে। চৌধুরী বাড়ির বিশাল বারান্দা দিয়ে হালকা বাতাস ঢুকছে। পুরো বাড়িতে একটা অলস শান্ত পরিবেশ, কিন্তু এই শান্ত পরিবেশের মাঝেও আখির মাথা কখনো পুরোপুরি শান্ত থাকে না। বিজনেস মিটিং, নতুন নতুন প্রতিযোগী, সবসময় কিছু না কিছু ভাবনা ঘুরতেই থাকে তার মাথায়। আজ অনেক দিন পর সে ঠিক করেছে একটু বাইরে যাবে, নিজের পুরনো বন্ধুদের সাথে সময় কাটাবে। আখি আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে দেখল। হালকা মেকআপ, কালো জিন্স আর সাদা টপের উপর লং কোট, চুলগুলো খোলা। খুব বেশি সাজ না করলেও তাকে আলাদা সুন্দর লাগছে। আখির মাঝে একটা আলাদা আত্মবিশ্বাস আছে, যে আত্মবিশ্বাস মানুষকে তার দিকে তাকাতে বাধ্য করে। সে ফোনটা হাতে নিয়ে নিচে নেমে এলো। নিলয় তখন ড্রয়িং রুমের কার্পেট পরিষ্কার করছে। নিলয় চল, কোথায় আপু? অনেকদিন বান্ধবীদের সাথে দেখা করি না, আজ একটু সময় কাটাবো। আমি কি করব? আমার তো অনেক কাজ আছে। সব কাজ বাদ, আগে আমার কাজ। কিন্তু বড় মা আবার রাগ করবে। ওকে নিয়ে গিয়ে কি করবি? তার থেকে ভালো বাড়িতে কাজ করুক, এত কাজ পড়ে আছে। আমি কি করব সেটা তো তোমাকে বলতে হবে না মা, আমারও খুব প্রয়োজন, তাই নিয়ে যাচ্ছি। তুমি তোমার কাজ করো। ড্রয়িং রুমের বাতাস মুহূর্তেই ভারী হয়ে গেল। এই বাড়িতে খুব কম মানুষই আখির সামনে বেশি কথা বলতে পারে, কারণ সে নিজের সিদ্ধান্ত নিজেই নেয়। ঠিক তখনই মেহরিন সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কথাগুলো শুনে ফেলল। সে ঠোঁট বাঁকিয়ে বলল, আখি, তুমি কিন্তু ওকে বেশি মাথায় তুলছো। কবে যেন দেখবে যাকে এত বিশ্বাস করছো সে তোমার সব বিশ্বাস ভেঙে দিয়েছে। কথাটা বলার সময় তার চোখে স্পষ্ট সন্দেহ, যেন সে নিলয়কে কখনোই বিশ্বাস করতে পারেনি। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথা নিচু। আখি কয়েক সেকেন্ড মেহরিনের দিকে তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলল, সেটা আমি বুঝবো ভাবি, আপনার চিন্তা করার দরকার নেই। পরে যেন আফসোস করতে না হয়। আমি মানুষ চিনতে ভুল করি না। কথাটা শুনে নিলয়ের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, কারণ এই মেয়েটা তাকে যতটা সহজভাবে বিশ্বাস করছে সেটা সে নিজেও আশা করেনি। আখি এবার নিলয়ের দিকে তাকালো। দাঁড়িয়ে আছিস কেন? চল। আমি কি এই কাপড়েই যাব? সমস্যা কি? পরিষ্কার তো আছিস। আপনার ফ্রেন্ডরা কি বলবে? কে কি বললো সেটা নিয়ে আমি ভাবি না। এই একটা জিনিস নিলয় কখনো বুঝতে পারে না, আখি কেন তার ব্যাপারে এত আলাদা, কেন তাকে অন্যদের মতো ছোট করে দেখে না, কেন বারবার তাকে নিজের পাশে রাখে। নিলয় আর কিছু না বলে ধীরে ধীরে আখির পেছনে হাঁটতে লাগলো। বাইরে তখন সন্ধ্যা নামছে। চৌধুরী বাড়ির বিশাল গেট খুলে গেল। আখি গাড়ির ড্রাইভিং সিটে বসলো, আর নিলয় কিছুটা দ্বিধা নিয়ে পাশের সিটে বসে পড়ল। ঠিক তখনই উপরতলার বারান্দা থেকে মেহরি নিচের দিকে তাকিয়ে রইল। তার চোখে অদ্ভুত এক সন্দেহের ছায়া। আর নিচে গাড়িটা ধীরে ধীরে বাড়ির গেট পেরিয়ে শহরের আলোয় মিলিয়ে গেল। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে আখির গাড়িটা এসে থামলো একটা অভিজাত রেস্টুরেন্টের সামনে। চারপাশে ঝলমলে আলো, কাচের দেয়াল, দামি গাড়ির সারি, পুরো পরিবেশটাই উচ্চবিত্তদের আড্ডার মতো। এই ধরনের জায়গায় নিলয়ের আশা খুব কম, বরং বলা যায় সে সবসময় এই দুনিয়া থেকে দূরেই থেকেছে। গাড়ি থেকে নামতেই নিলয় একটু অস্বস্তি নিয়ে চারপাশে তাকালো। তার সাদামাটা পোশাক আর এই বিলাসবহুল পরিবেশ যেন একদম আলাদা এক পৃথিবী। আখি সেটা খেয়াল করলো। সে হালকা গলায় বলল, এত টেনশন করিস কেন? কিছু না আপু। আখি আর কিছু না বলে ভেতরে হাঁটতে লাগলো। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে কয়েকটা মেয়ে একসাথেই চিৎকার করে উঠল। আখি, পরক্ষণেই সবাই উঠে এসে আখিকে জড়িয়ে ধরল। অনেকদিন পর পুরনো বন্ধুদের সাথে দেখা, তাই উত্তেজনার আনন্দটা লুকানোর উপায় নেই। আখিও হাসতে হাসতে সবাইকে জড়িয়ে ধরল। ওহ, অনেক দিন পরে দেখা রে, তোরা একদম বদলাস নাই। আর তুই তো আগের থেকে বেশি বিজনেস ওম্যান হয়ে গেছিস। ঠিক তখনই আরেকজনের চোখ গেল পেছনে দাঁড়িয়ে থাকা নিলয়ের দিকে। আরে নিলয়, কেমন আছো? ভালো আছি আপু। আখির বন্ধুদের সাথে নিলয়ের পরিচয় নতুন না, আগে থেকেই তারা মাঝে মাঝে নিলয়কে দেখেছে। তা কেউ তাকে পুরোপুরি অপরিচিত ভাবে না। সবাই টেবিলে গিয়ে বসলো। নিলয় স্বাভাবিকভাবে একটু দূরে দাঁড়িয়ে রইল।
কিন্তু আখির সাথে সাথে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? বস। এখানে? তো কোথায়? আমার সাথে এসেছিস, বসবি তো আমার সাথে। আশেপাশের কয়েকজন মানুষও তাকিয়ে আছে, কিন্তু আখির সেসব দেখার সময় নেই। নিলয় ধীরে ধীরে চেয়ার টেনে বসলো। তার ভেতরেও এখনও অস্বস্তি কাজ করছে। এত বড় বড় মানুষের মাঝে সে যেন নিজেকে বেমানান মনে করছে। ওয়েটার এসে দাঁড়াতে সবাই মিলে একের পর এক খাবার অর্ডার দিতে শুরু করলো। পিৎজা, পাস্তা, গ্রিল, কফি, ডেজার্ট, টেবিল ভর্তি অর্ডার। মেয়েগুলোর গল্পও থামছে না। কেউ বিদেশের কথা বলছে, কেউ নিজের অফিসের ঝামেলা, কেউ আবার পুরনো কলেজ লাইফের স্মৃতি টানছে। আখিও অনেকদিন পর প্রাণ খুলে হাসছে। নিলয় চুপচাপ বসে শুনছে, মাঝে মাঝে শুধু হালকা হাসছে। ঠিক তখনই এক বান্ধবী দুষ্টু হেসে বলল, কি রাখি, বিয়ে করছিস কবে? আর কি বলবো, করব খুব তাড়াতাড়ি। কথাটা শুনে নিলয়ের হাত হালকা থেমে গেল। তার চোখ অনিচ্ছা সত্ত্বেও আখির দিকে চলে গেল। বান্ধবী আবার বলল, উমা, তাহলে কাউকে পছন্দ আছে নাকি? অবশ্যই। এই যুগে কি আমি ফ্যামিলির কথা মতো বিয়ে করব নাকি? হ্যাঁ, আমি তো নিজের পছন্দে বিয়ে করব। কে কে, নাম বল। আখি শুধু হেসে গেল। কিন্তু টেবিলের এক কোণে বসে থাকা নিলয়ের বুকের ভেতরটা অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল। কেন যেন তাকে তার বিরক্ত লাগতে শুরু করলো। সে নিজেও বুঝতে পারছে না কেন। আখির বিয়ে হলে তার সমস্যা কোথায়? সে তো কখনো এমন কিছু ভাবেই নাই। তবুও ভেতরে ভেতরে কেমন যেন অস্বস্তি হচ্ছে। নিলয় মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। টেবিলের হাসি, গল্প, আলো সবকিছু হঠাৎ কেমন অস্বস্তিকর, বিরক্তিকর লাগছে। সে ধীরে উঠে দাঁড়ালো। আমি একটু ওয়াশরুম থেকে আসি। আখি তার দিকে তাকালো। কয়েক সেকেন্ডের জন্য আখির চোখে অদ্ভুত একটা প্রশ্ন ফুটে উঠল। কারণ নীলয়ের মুখটা হঠাৎ বদলে গেছে। সে কি রেগে গেছে নাকি অন্য কিছু? কিন্তু নিলয় আর দাঁড়ালো না। সে দ্রুত হাঁটতে হাঁটতে ওয়াশরুমের দিকে চলে গেল। আর আখি চুপচাপ তার চলে যাওয়া দেখতে লাগলো। নিলয় দ্রুত হাঁটতে হাঁটতে ওয়াশরুমের দিকে চলে গেল। তার চলে যাওয়ার পরও আখির চোখ কয়েক সেকেন্ড সেই দিকে স্থির হয়ে রইল। অন্য কেউ হয়তো খেয়াল করতো না, কিন্তু আখি মানুষের ছোট ছোট পরিবর্তন খুব সহজেই ধরে ফেলে। আর নিলয়ের মুখের সে হঠাৎ বদলে যাওয়া ভাবটা তার চোখে এড়ায়নি। আখি কফির কাপে হালকা চুমুক দিল। তারপর মনে মনে মুচকি হেসে বলল, পছন্দ আছে শুনে মুখটা কেমন যেন হয়ে গেল। বিয়ে করলে কি করবি নিলয়? যতই নিজেকে লুকাতে চাস, নিজেকে লুকাতে পারবি না। তার চোখে তখন দুষ্টু এক ঝিলিক, যেন সে ধীরে ধীরে কোনো অদৃশ্য রহস্য বুঝতে শুরু করেছে। একজন বান্ধবী হাত নেড়ে বলল, কে রে, কোথায় হারালি? কোথাও না, তোরা বল। তারপর আবার সবাই আগের মতো গল্পে মেতে উঠল। কেউ কলেজের পুরনো স্মৃতি টানছে, কেউ আগের প্রেম নিয়ে মজা করছে। টেবিল জুড়ে হাসির শব্দ ছড়িয়ে পড়ছে। কিন্তু সে হাসির ভিড়ের বাইরে ওয়াশরুমের বড় আয়নার সামনে দাঁড়িয়ে আছে নিলয়। তার দুহাত বেসিনের পাশে রাখা, মাথা নিচু, মুখে অদ্ভুত এক অস্থিরতা। সে ধীরে ধীরে মাথা তুলে আয়নায় নিজের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ করে থেকে আসতে বলল, কেন এমন লাগছে? তার গলায় বিভ্রান্তি, যেন নিজের অনুভূতিটা সে নিজেই বুঝতে পারছে না। সে চোখ বন্ধ করলো। আখির হাসি মুখ, তার নিজের পছন্দে বিয়ে করব বলা কথাটা বারবার কানে বাজছে। নিলয়ের বুকের ভেতরটা কেমন যেন চেপে ধরেছে। সে আবার আয়নার দিকে তাকালো। তারপর খুব আস্তে বলল, উনি তো কখনো আমাকে মানবে না তাহলে? কথাটা বলেই সে থেমে গেল। কারণ এই প্রশ্নের উত্তর তার কাছেও নেই। সে তো চাইছিল কেউ তাকে তার সাধারণ পরিচয়ে ভালোবাসুক, তার টাকার জন্য না, ক্ষমতার জন্য না, শুধু তাকে মানুষ হিসেবে। নিলয় তিক্ত হেসে বলল, কিন্তু এই সাধারণ মানুষ তো সমাজের আবর্জনা। তার চোখে তখন জমে থাকা বহু বছরের অপমানের ছাপ। এই সমাজে গরিব মানুষের সম্মান নেই, সেটা সে খুব ভালো করে জানে। আজ আখির পাশে বসেও সে বারবার নিজেকে বেমানান মনে করছে। কারণ বাইরে থেকে সবাই শুধু দেখে সে একটা কাজের ছেলে। আর সত্যিটা, সেটা জানার যোগ্যতা হয়তো কারো নেই। নিলয় গভীর একটা নিঃশ্বাস ফেলল। তারপর মুখে পানি দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। না, এখন এসব বাবার সময় না। সে নিজের মুখটা আবার আগের মতো শান্ত করে নিল। অনেকক্ষণ পর ধীরে ধীরে টেবিলের দিকে ফিরে এলো। আখির সাথে সাথে তার দিকে তাকালো। নিলয়ের চোখে আগের সে অস্থিরতা নেই। সে আবার নিজেকে লুকিয়ে ফেলেছে। আখি মনে মনে বলল, নিজেকে সামলাতে খুব ভালো পারিস, কিন্তু চোখের ভাষায় লুকাতে পারিস না নিলয়। বস। নিলয় ধীরে বসে পড়ল। টেবিল ভর্তি খাবার, কিন্তু তার খেতে ইচ্ছে করছে না। তবু সে টুকটাক কিছু খেতে লাগলো, কারণ না খেলে আখি সন্দেহ করবে। আর এখন সে কোনোভাবেই নিজের ভেতরের অস্থিরতা প্রকাশ করতে চায় না। বান্ধবীরা তখনও গল্প করছে। একজন হঠাৎ বলল, আচ্ছা আখি, তোর হবুবার দেখতে কেমন? সবাই আবার হেসে উঠল। আখিও হাসলো, কিন্তু এবার তার চোখ সরাসরি গিয়ে থামল নিলয়ের উপর। আর সে দৃষ্টিটা অনুভব করতে ও নিলয়ের বুকের ভেতরটা আবার কেঁপে উঠল। টেবিল জুড়ে তখনও হাসি আর গল্পের রেশ চলছে। ওয়েটার এসে একের পর এক খাবার সাজিয়ে দিচ্ছে। গরম ধোঁয়া ওঠা পাস্তা, চিকেন স্টেক, কফি, ডেজার্ট, পুরো টেবিল ভরে গেছে। কিন্তু এত কোলাহলের মাঝেও কিছু কিছু মানুষ নিজের ভেতরের শব্দে বেশি ব্যস্ত থাকে। যেমন এখন নিলয়। সে চুপচাপ বসে আছে, মাঝে মাঝে সামান্য কিছু খাচ্ছে, কিন্তু তার মন পুরোপুরি অন্য কোথাও।
ঠিক তখন আগের সেই বান্ধবী আবার দুষ্টু হেসে বলল, আচ্ছা আখি, তোর হবু বর দেখতে কেমন হুম? অবশ্যই সুন্দর, হ্যান্ডসাম। আমার পছন্দ তো যেমন তেমন না। সেটাই তো। তুই যেমন বড় লোক, পছন্দও নিশ্চয়ই তেমন হবে। কথাটা শুনে আখির মুখের হাসিটা একটু বদলে গেল। সে কফির কাপটা ধীরে টেবিলে নামিয়ে বলল, গরিব বড়লোক দেখে কি ভালোবাসা হয় নাকি? ভালোবাসা সম্পূর্ণ আলাদা একটা জিনিস, সেখানে টাকা দিয়ে সব মাপা যায় না। কথাগুলো বলার সময় তার চোখ একবার খুব সূক্ষ্মভাবে নিলয়ের দিকে চলে গেল। এতটাই সূক্ষ্ম যে অন্য কেউ খেয়ালই করলো না। কিন্তু নিলয়ের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। তার হাতের গ্লাসটা সামান্য থেমে গেল। মনে মনে একটা প্রশ্ন হঠাৎ মাথায় চলে গেল। আকি কি আমাকে পছন্দ করে? প্রশ্নটা আসতেই সে নিজেই যেন চমকে উঠল। সে দ্রুত মাথা নিচু করল, পরক্ষণে নিজের মনকে ধমক দিল। ধর, কি ভাবছি আমি? উনি কত বড় লোক আর আমি তো শুধু তাদের বাড়ির কাজের লোক। আমাকে পছন্দ করবে কোন দুঃখে? তার ঠোঁটে তিক্ত একটা হাসি ফুটে উঠল। হয়তো এই কয়েকদিনে আখির ব্যবহার তাকে দুর্বল করে ফেলেছে, কারণ জীবনে প্রথম কোনো মানুষ তাকে সম্মান দিয়েছে। তাই হয়তো মনটা ভুল বুঝতে শুরু করেছে। নিলয় ধীরে নিঃশ্বাস ফেলল। তার চোখ আবার নিজের হাতের দিকে চলে গেল। এই হাত দিয়ে সে সারাদিন বাসার কাজ করে, কাপড় ধুয়ে, মেঝে পরিষ্কার করে, আর সেই হাতের আড়ালেই লুকিয়ে আছে কোটি কোটি টাকার সাম্রাজ্য। কিন্তু সত্যিটা কেউ জানে না, আর সে নিজেও চায় না কেউ জানুক, কারণ সে সবসময় একটা জিনিস দেখতে চেয়েছে, কেউ কি তাকে তার সাধারণ পরিচয়ে ভালোবাসতে পারবে, নাকি সবাই শুধু টাকার মানুষকেই ভালোবাসে। আকি তখনও বন্ধুদের সাথে গল্প করছে, কিন্তু মাঝে মাঝে তার চোখ নিলয়ের দিকে চলে যাচ্ছে। সে স্পষ্ট বুঝতে পারছে এই ছেলেটা ভেতরে ভেতরে কিছু একটা নিয়ে লড়ছে। একজন বান্ধবী হঠাৎ মজা করে বলল, আচ্ছা কি তোর হবু বর যদি গরিব হয়? তাতে কি, মানুষটা ভালো হলেই হলো। কথাটা শুনে নিলয়ের বুকের ভেতরটা আবার কেমন যেন হয়ে গেল। সে চোখ তুলে এক মুহূর্তে আখির দিকে তাকালো, আর ঠিক তখনই আখিও তার দিকে তাকিয়েছিল। দুজনের চোখ কয়েক সেকেন্ডের জন্য আটকে গেল। সেই দৃষ্টির ভেতর যেন হাজারটা না বলা কথা লুকিয়েছিল। কিন্তু পরক্ষণে নিলয় চোখ সরিয়ে নিল, কারণ সে ভয় পায় নিজের মনকে বিশ্বাস করতে, কারণ স্বপ্ন যত বড় হয় ভাঙলে তত বেশি কষ্ট দেয়। রাত আবার ধীরে ধীরে গভীর হয়ে এসেছে। চৌধুরী বাড়ির সব আলো একে একে নিভে যাচ্ছে। বিশাল বাড়িটার করিডোরগুলো নীরব হয়ে পড়েছে। দিনের বেলায় এই বাড়িতে নিলয়ের পরিচয় শুধু কাজের ছিল, কিন্তু রাত নামলেই যেন পৃথিবী বদলে যায়। একই মানুষ, অথচ দুটো আলাদা জীবন। নিলয় নিজের ছোট রুমের দরজা আস্তে করে বন্ধ করলো। তারপর কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন নিশ্চিত হতে চাইছে কেউ আশেপাশে নেই। বাইরের সব শান্ত বুঝে সে ধীরে ধীরে খাটের নিচের লোহার বাক্সটা বের করলো। বাক্স খুলতে আবার সে দামি ল্যাপটপটা বের হয়ে এলো। এই ল্যাপটপটাই যেন তার আসল পরিচয়ের দরজা। দিনের নীরব অপমান সহ্য করা ছেলেটা রাতের অন্ধকারে বদলে যায় ভয়ঙ্কর শান্ত শক্তিশালী এক মানবে। নিলয় ল্যাপটপ ওপেন করতে স্ক্রিনে একের পর এক নোটিফিকেশন ভেসে উঠল। এশিয়া মার্কেট রিপোর্ট, ইউরোপিয়ান অ্যাকুইজিশন আপডেট, ইমার্জেন্সি ফাইন্যান্সিয়াল মিটিং, আরও অসংখ্য ইমেইল। নিলয় খুব দ্রুত সব চেক করতে লাগলো। তার চোখে তখন আর কোনো আবেগ নেই, শুধু হিসেব, পরিকল্পনা, সিদ্ধান্ত। এই মুহূর্তে সে পুরোপুরি অন্য মানুষ। সে ফোনটা হাতে নিয়ে একটা সিকিউর লাইনে কল দিল। কয়েক সেকেন্ড পর অপর পাশ থেকে সম্মান ভরা কণ্ঠ ভেসে এলো, গুড ইভিনিং স্যার। টোনার্স মিটিং শিডিউল রেডি? ইয়েস স্যার, অল রিপোর্ট আর প্রিপেয়ার্ড। শুধু তুমি না, আজ অফিসের বড় বড় স্টাফদের জয়েন হতে বলো। অল রাইট স্যার। আজ আমি পার্সোনালি প্রজেক্ট স্ট্রাকচার এক্সপ্লেন করব, সবাই যেন উপস্থিত থাকে। আন্ডারস্টুড স্যার, এভরিওয়ান উইল জয়েন। কল শেষ হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যে আন্তর্জাতিক সিকিউর মিটিং সার্ভার ওপেন হলো। স্ক্রিনে একে একে বিভিন্ন দেশের অফিসিয়াল আইডি ভেসে উঠতে লাগলো। কেউ লন্ডন থেকে, কেউ কানাডা, কেউ দুবাই থেকে জয়েন করেছে। সবাই একটা মানুষের জন্য অপেক্ষা করছে, যাকে তারা স্যার বলে ডাকে, কিন্তু যার আসল পরিচয় এখনও পৃথিবীর সামনে রহস্য। মিটিং শুরু হতে স্ক্রিনে একাধিক মুখ ভেসে উঠল। ম্যানেজার গম্ভীর গলায় বলল, গুড ইভিনিং এভরিওয়ান, স্যার হ্যাজ জয়েন্ড দ্য মিটিং। মুহূর্তে সবাই সোজা হয়ে বসলো। কেউ কেউ সম্মান জানিয়ে মাথা নেড়ে সালাম দিল। নিলয় শান্ত গলায় বলল, লেটস বিগিন। তার কণ্ঠে এমন এক চাপা ক্ষমতা আছে যেটা শুনলে মানুষ অজান্তেই চুপ হয়ে যায়। স্ক্রিনে বড় একটা প্রজেক্ট ম্যাপ ভেসে উঠল। নিলয় একের পর এক ফাইল ওপেন করতে লাগলো। এশিয়ান মার্কেট এন্ট্রি প্লেন পেজ অন কমপ্লিটেড। নাও উই মুভ টু দ্য সেকেন্ড স্ট্রাকচার। Sir, Chowdhury Group is already dominating that sector. চৌধুরী গ্রুপ নামটা শুনতে নিলয়ের চোখ এক মুহূর্তের জন্য থেমে গেল, কিন্তু পরক্ষণে আবার আগের মতো শান্ত হয়ে গেল। নিলয় ঠান্ডা গলায় বলল, Dominating doesn't mean untouchable. Every empire has weak points. Find them. Yes, sir. I want market pressure increased within the next 3 months. But no aggressive exposure. Everything should look natural. Sir, investors are asking about your public appearance. Media pressure is increasing.
লেট দেম আস্ক, মিস্ট্রি ইনক্রিজ ভ্যালু। কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল, কারণ এই মানুষটার প্রতিটা সিদ্ধান্ত হিসেব করা। সে শুধু বিজনেস চালায় না, মানুষের মনও চালাতে জানে। স্ক্রিনে তখন কোম্পানির নতুন প্রজেক্টের 3D মডেল ভেসে উঠেছে। নিলয় খুব মনোযোগ দিয়ে সব বুঝিয়ে দিচ্ছে, কোথায় ইনভেস্ট হবে, কোথায় শেয়ার কিনতে হবে, কোন কোম্পানিকে চাপ দিতে হবে, সব কিছু তার মাথায় পরিষ্কার। অথচ কয়েক ঘন্টা আগে এই একই মানুষটা একটা রেস্টুরেন্টে বসে নিজের অনুভূতি লুকোতে ব্যস্ত ছিল। জীবনটা সত্যি অদ্ভুত। মিটিং প্রায় শেষের দিকে হঠাৎ একজন স্টাফ বলল, Sir, people are calling you the king of business. Kings fall when ego blinds them. Never repeat the title in front of me again. সরি স্যার। নীলার চোখে তখন অদ্ভুত ঠান্ডা এক কঠোরতা, কারণ সে জানে ক্ষমতার সবচেয়ে বড় শত্রু অহংকার। আর ঠিক সেই সময় চৌধুরী বাড়ির ওপর তলার বেলকানিতে দাঁড়িয়ে আখি হঠাৎ নিচের দিকে তাকালো। নিলয় রুমের দরজা নিচ দিয়ে হালকা আলো বের হচ্ছে। আখি ভ্রুকুচকে তাকিয়ে রইল। এত রাতে নিলয় জেগে কি করছে? মিটিং প্রায় শেষের দিকে। স্ক্রিনে এখনও কয়েকজন বিদেশি স্টাফ আর ম্যানেজারের মুখ ভেসে আছে। সবাই মনোযোগ দিয়ে নিলয়ের কথা শুনছে। নিলয় শেষবারের মতো কিছু ফাইল চেক করলো, তারপর শান্ত ঠান্ডা গলায় বলল, আগামী 1 সপ্তাহের মধ্যে সব রিপোর্ট আমার টেবিলে চাই, কোনো ভুল যেন না হয়। ইয়েস স্যার। আর মনে রাখবেন, কাজের গতি কমানো যাবে না। আমরা এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে একটা ভুল পুরো মার্কেট বদলে দিতে পারে। Understood, sir. ডু ইউর ওয়ার্ক প্রপারলি। আই ডোন্ট টলারেট কেয়ারলেসনেস। তারপর সে কল কেটে দিল। স্ক্রিন অন্ধকার হয়ে গেল। রুমটা আবার নিস্তব্ধ। কয়েক সেকেন্ড আগেও যে মানুষটা কোটি টাকার সিদ্ধান্ত নিচ্ছিল, এখন সে ছোট রুমের নীরব ছেলেটা। নিলয় ধীরে ধীরে ল্যাপটপ বন্ধ করলো। ঠিক তখনই দরজায় হালকা নক পড়ল। নিলয় চমকে উঠল, তার বুক ধক করে উঠল একবার। সে দ্রুত ল্যাপটপটা সরিয়ে বাক্সের ভেতর ঢুকিয়ে দিল। তারপর নিজেকে স্বাভাবিক করে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতে সামনে আখিকে দাঁড়িয়ে থাকতে দেখল। রাতের নরম আলোয় আখিকে অন্যরকম লাগছে। চুলগুলো খোলা, হালকা ঢিলেঢালা পোশাক, চোখে ঘুমের ছাপ থাকলেও ভেতরে অদ্ভুত এক জাগ্রত কৌতূহল। আখি দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে বলল, এত রাত জেগে কি করিস? কিছু না, ঘুম আসছে না তাই জেগে আছি। তার গলায় স্বাভাবিক ভাব আনার চেষ্টা স্পষ্ট। আখি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, যেন কিছু একটা বুঝতে চাইছে। তারপর হঠাৎ বলল, বাইরে যাবি? এত রাতে? সমস্যা কি, চল যাই। কিন্তু যদি কেউ দেখে কিছু বলে? মানুষের কথা শোনার টাইম নেই আমার, তুই যাবে কি না বল। এই মেয়েটা সত্যি অন্যরকম। সমাজ কি বলবে, মানুষ কি ভাববে, সব যেন তার জীবনে খুব ছোট ব্যাপার। নিলয় কিছুক্ষণ চুপ করে থেকে শেষমেশ মাথা নেড়ে বলল, আচ্ছা চলেন। আখির ঠোঁটে ছোট্ট হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর দুজন বাড়ির গেট পেরিয়ে রাস্তায় হাঁটছে। চারপাশ প্রায় ফাঁকা। রাত অনেক গভীর। শহরের ব্যস্ততা অনেকটাই থেমে গেছে। রাস্তার লাইটগুলো নরম হলুদ আলো ছড়িয়ে রেখেছে। হালকা ঠান্ডা বাতাস বইছে। অদ্ভুত একটা শান্ত পরিবেশ চারিপাশে, যেন এই রাতটা শুধু তাদের দুজনের জন্য থেমে আছে। আখি ধীরে ধীরে হাঁটছে, আর নিলয় তার পাশে কিছুটা দূরত্ব রেখে হাঁটছে। দুজনেই কিছুক্ষণ চুপ, শুধু পায়ের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ আখি বলল, তুই সবসময় এত চুপচাপ থাকিস কেন? কি বলবো? যা ইচ্ছা। আমার কথা শুনে কারো ভালো লাগে না? কে বলেছে? জানি না, এমনই মনে হয়। আখি তার মুখের দিকে তাকিয়ে রইল। এই ছেলেটার ভেতরে এত কষ্ট কেন, সেটা সে বুঝতে পারে না। কিন্তু একটা জিনিস সে খুব ভালো করে বুঝে গেছে, নিলয় যা দেখায় তার ভেতরে সে তার চেয়ে অনেক বেশি গভীর। হঠাৎ বাতাসে আখির চুল উড়ে এসে মুখে লাগলো। নিলয় কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। তার বুকের ভেতরটা আবার অদ্ভুতভাবে কেঁপে উঠল। আখি সেটা খেয়াল করলো। সে মুচকি হেসে বলল, তুই আমাকে এড়িয়ে চলছিস কেন নিলয়? আমি কই না তো। মিথ্যা বলিস না। রাতের নীরব রাস্তায় দুজন এখন খুব কাছাকাছি দাঁড়িয়ে, আর নিলয়ের বুকের ভেতরের অস্থিরতা ধীরে ধীরে আরও বেড়ে যাচ্ছে। রাত আরও গভীর হয়ে এসেছে। রাস্তার দুই পাশের গাছগুলো হালকা বাতাসে দুলছে। দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে। শহরের ব্যস্ততা অনেক আগেই থেমে গেছে। এই নীরব রাত মানুষকে নিজের ভেতরের কথাগুলো শুনতে বাধ্য করে। আর আজকের রাতটা যেন নিলয়ের জন্য আরও কঠিন হয়ে উঠেছে। আখি তার একদম সামনে দাঁড়িয়ে আছে। দুজনের মাঝখানে দূরত্ব খুব কম। নিলয় চোখ সরিয়ে নিতে চাইছে, কিন্তু পারছে না। আখি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে হঠাৎ বলল, কাউকে পছন্দ করিস? প্রশ্নটা এত হঠাৎ এলো যে নিলয় পুরোপুরি থমকে গেল। তার বুকের ভেতর ধক করে উঠল। মনে হলো যেন আখি সরাসরি তার ভেতরের গোপন জায়গাতেই হাত দিয়ে ফেলেছে। নিলয় জোর করে হালকা হাসল। আমার মতো গরিবকে কে পছন্দ করবে? কথাটার ভেতর হাসি থাকলেও কষ্টটা লুকানো ছিল না। আখির চোখ হালকা নরম হয়ে এলো। সে ধীরে বলল, সত্যি করিস না কিন্তু। তোর চোখ তো অন্য কথা বলে। নিলয় দ্রুত চোখ সরিয়ে নিল। তার ভেতরে আবার সে অস্থিরতা শুরু হয়ে গেছে। কই না তো। সে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু তার কণ্ঠের হালকা কাঁপুনি আখির চোখ এড়ালো না।
আখি কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল, যেন বুঝতে চাইছে এই ছেলেটা আসলে কি লুকিয়ে রাখে নিজের ভেতরে। তারপর আর কিছু না বলে ধীরে ধীরে সামনে হাঁটতে শুরু করলো। নিলয় চুপচাপ তার পাশে হাঁটতে লাগলো। দুজনের মাঝখানে এখন নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরে হাজারটা না বলা কথা ঘুরছে। রাস্তার আলো এসে মাঝে মাঝে আখির মুখে পড়ছে। নিলয় চাইলেও চোখ সরাতে পারছে না। তার মনে বারবার একটা ভয় কাজ করছে, যদি এই অনুভূতিটা সত্যি হয়ে যায়, যদি সে সত্যি আখি সব জেনে ফেলে। না, সেটা অসম্ভব। এই মেয়েটা আর সে দুইটা সম্পূর্ণ আলাদা পৃথিবী। একজন চৌধুরী বাড়ির রাজকন্যা, আরেকজন সেই বাড়ির কাজের ছেলে। নিলয় গভীর একটা নিঃশ্বাস ফেলল। আখি হাঁটতে হাঁটতে হঠাৎ বলল, জানিস, মানুষ সব সময় যা মুখে বলে সেটা সত্যি না, অনেক সময় চোখ সত্যিটা বলে দেয়। কথাটা শুনে নিলয়ের বুকের ভেতরটা আবার ধক করে উঠল। সে বুঝতে পারছে না আখি কি সত্যি কিছু বুঝে বলছে, নাকি শুধু তাকে খোঁচা দিচ্ছে। কিছুক্ষণ পর তারা রাস্তার পাশের একটা ফাঁকা পার্কের সামনে এসে থামল। গেট বন্ধ, ভেতরে কেউ নেই, শুধু হালকা বাতাস আর রাতের নীরবতা। আখি রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো, তার চুলগুলো বাতাসে উঠছে। নিলয় কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আখি হঠাৎ বলল, তুই কখনো নিজের কথা ভাবিস? মানে? সবসময় অন্যের কাজ করিস, অন্যের কথা ভাবিস, কখনো নিজের জন্য কিছু চাইতে ইচ্ছে করে না? প্রশ্নটা শুনে নিলয় কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। তার চোখে অদ্ভুত একটা ছায়া নেমে এলো, কারণ সে নিজের জন্য অনেক কিছু চাইতে পারতো, ক্ষমতা, টাকা, সম্মান, সবই তার কাছে। কিন্তু তবুও কেন যেন ভেতরে একটা শূন্যতা রয়ে গেছে। নিলয় ধীরে বলল, সব চাওয়া পূরণ হয় না আপু। যদি একদিন হয়? নিলয় কিছু বলল না, শুধু চুপচাপ আখির দিকে তাকিয়ে রইল। আর সেই মুহূর্তে তার মনে হচ্ছিল এই রাতটা যত দীর্ঘ হতো তত ভালো হতো। রাতের নরম বাতাসে চারপাশটা আরও শান্ত হয়ে গেছে। রাস্তার দুই পাশে ছড়িয়ে থাকা আলোয় শহরটাকে অন্যরকম লাগছে। দিনের কোলাহল নেই, গাড়ির হর্ন নেই, শুধু হালকা বাতাস আর দূরের কিছু শব্দ। আখি আর নিলয় ধীরে ধীরে হাঁটছে। দুজনেই চুপ, মাঝে মাঝে কিছু নীরবতা কথার থেকেও বেশি গভীর হয়। হঠাৎ আখির চোখ রাস্তার একটু দূরে গিয়ে থামল। একটা ছোট ফুচকার দোকান। রাত হলেও এখনও কয়েকজন দাঁড়িয়ে আছে, খাচ্ছে। ধোঁয়া উঠছে, মশলার গন্ধ বাতাসে আসছে। আখির চোখ চকচক করে উঠল। আয় নিলয়, চল ফুচকা খাই। এখন? হ্যাঁ এখন, সমস্যা কি? রাস্তার পাশে এসব খাবেন? পেটে সমস্যা হলে? কিচ্ছু হবে না, চল। বলে সে ছোট বাচ্চাদের মতো হাঁটতে হাঁটতে ফুচকার দোকানের দিকে চলে গেল। নিলয় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে মাথা নেড়ে তার পেছনে হাঁটল। ফুচকার দোকানের সামনে দাঁড়াতেই দোকানদার হাসি মুখে বলল, আপা আপা জাল কেমন দিব? অনেক ঝাল। না না, এত জাল দেন না, পরে আবার পেট ব্যথা করবে। তুই কি আমার ডাক্তার নাকি? পরে অসুস্থ হলে তো আমাকেই সামলাতে হবে। কথাটা শুনে আখি ঠোঁটের কোনো একটা অদ্ভুত হাসি ফুটল। সে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। ফুচকা তৈরি হতে লাগলো, চারপাশে হালকা মশলার গন্ধ। রাতে ঠান্ডা বাতাসের মধ্যে ছোট্ট রাস্তা, দোকানটার পরিবেশ যেন অদ্ভুত সুন্দর লাগছে। আখি প্রথম ফুচকাটা মুখে দিতেই চোখ বড় বড় করে বলল, উফ, এত মজা! নিলয় তাকিয়ে হেসে ফেলল। এই মেয়েটাকে দেখলে বোঝাই যায় না সে দেশের অন্যতম বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে। রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খেতে তার কোনো সমস্যা নেই। আখি মুখ ভর্তি ফুচকা নিয়ে বলল, তুই খাচ্ছিস না কেন? আপনি খান। মুখ খোল। আমি নিজেই খেতে পারবো। বললাম মুখ খুলতে। আশেপাশে দু একজন মানুষ তাকিয়ে আছে। নিলয়ের বুকের ভেতরটা হঠাৎ অদ্ভুতভাবে কেঁপে উঠল। সে ধীরে ধীরে ফুচকাটা খেয়ে নিল। আখির সাথে সাথে হেসে ফেলল। দেখেছিস, কিচ্ছু হয় না। আপনারা নিয়ে সত্যি পারি না। তাও তো থাকিস আমার সাথে। কথাটা শুনে নিলয় কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। কারণ সত্যিই তো, সে কেন সবসময় আখির পাশে থেকে যায়? কেন তার সব রাগ, জেদ, অদ্ভুত আচরণও বিরক্ত লাগে না? ফুচকা খেতে খেতে আখি হঠাৎ বলল, জানিস, ছোটবেলায় আমি লুকিয়ে এসব খেতে বের হতাম। আপনি? মা জানলে বকা দিত, বলতো রাস্তার খাবার খেলে অসুখ হবে। এগুলো তো তাই বলবেন। আবার শুরু করলি? দুজনেই হেসে ফেলল। রাতে সেই নির্জন রাস্তায় তাদের হাসির শব্দটা অদ্ভুত সুন্দর লাগছিল। যেন কিছুক্ষণের জন্য দুজনেই নিজেদের বাস্তবতা ভুলে গেছেন। না আছে ধনী গরিবের দূরত্ব, না আছে সমাজের দেয়াল, শুধু আছে দুটা মানুষ যারা অজান্তে একে অপরের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। রাত অনেক গভীর হয়ে গেছে। শহরের বেশিরভাগ আলো নিভে এসেছে। রাস্তা প্রায় ফাঁকা। আখিরা ধীরে ধীরে চৌধুরী বাড়ির বিশাল গেটের সামনে এসে থামল। অনেকক্ষণ বাইরে কাটানোর পরও দুজনের কারোরই তেমন কথা শেষ হয়নি। কখনো ছোট ছোট কথা, কখনো নীরবতা, কিন্তু সেই নীরবতাও যেন অদ্ভুতভাবে স্বস্তির ছিল। দুজন পাশাপাশি হাঁটতে হাঁটতে বাড়ির ভেতরে ঢুকেছে। ঠিক তখনই উপরতলার বেলকানিতে দাঁড়িয়ে থাকা মেহেরি নিজের দিকে তাকিয়ে সব দেখছিল। তার চোখে স্পষ্ট অস্বস্তি আর সন্দেহ। সে ধীরে পাশে দাঁড়িয়ে থাকা রাহাতকে বলল, দেখেছো, তোমার বোন কিন্তু এই কাজের লোকটাকে বেশি মাথায় তুলছে।
আরে আখি কি বোকা নাকি? ও শুধু ওর প্রয়োজনে ব্যবহার করছে। আমার তো তেমন লাগে না। তাহলে কেমন লাগে শুনি? আমার তো অন্য কিছু মনে হয়। তার চোখে তখন অদ্ভুত একটা সন্দেহ, যেন সে এমন কিছু দেখতে চাচ্ছে যেটা অন্যরা দেখতে চায় না। রাহাত হেসে ফেলল। তুমি বেশি বোঝো, ঘুমাও এখন। মেহেরিন চুপ হয়ে গেল, কিন্তু তার চোখ এখনো নিচে নিচে। তখন আখি আর নিলয় বাড়ির ভেতর ঢুকছে। আখি দরজার সামনে দাঁড়িয়ে বলল, আজকে ভালো লাগলো, কি? এতদিন পর এভাবে ঘুরলাম। তার চোখে তখন একদম আলাদা নরম একটা অনুভূতি। নিলয় চোখ সরিয়ে ফেলল, কারণ সে যতই দূরে থাকতে চায় ততই যেন আখির দিকে টেনে যাচ্ছে কিছু একটা। নিলয় আসতে বলল, অনেক রাত হয়েছে, আপনি ঘুমান। আখি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে মাথা নেড়ে নিজের রুমের দিকে চলে গেল। আর নিলয় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মনে হচ্ছিল এই রাতটা যেন খুব দ্রুত শেষ হয়ে গেল। সকাল। চৌধুরী বাড়িতে আবার আগের মতন ব্যস্ততা শুরু হয়েছে। রান্নাঘরে কাজের শব্দ, ড্রয়িং রুমে লোকজনের আসা যাওয়া, আর তার মাঝখানে আগের মতোই নিলয় দৌড়াচ্ছে এদিক ওদিক। রাতের সেই শান্ত মানুষটা আবার দিনের বাস্তবতায় ফিরে এসেছে। নিলয় তখন রান্নাঘরের পাশে কিছু এক জিনিস গুছাচ্ছিল। ঠিক তখনই আখির মা হাতে একটা বড় লিস্ট নিয়ে এসে বললেন, এই নিলয়, জি বড় মা। আজ আমার বোন আর বোনের মেয়ে আসবে, ভালো ভালো বাজার করবি, কোনো কিছু যেন কম না হয়। নিলয় লিস্টটার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল। লিস্টটা এত বড় যেন পুরো বাজার কিনে আনতে হবে। মাছ, মাংস, ফল, মিষ্টি, ড্রাই ফ্রুট, কি কি নেই সেখানে। নিলয় মাথা চুলকে বলল, বড় মা, এত কিছু? হ্যাঁ, এত কিছু। আমার বোন আসবে, বুঝেছিস? সব কিছু একদম ফার্স্ট ক্লাস চাই। আর হ্যাঁ, ভুল কিছু আনলে কিন্তু আবার যেতে হবে। আচ্ছা ভাবি। এই বাড়িতে নিলয়ের কাজ যেন কখনো শেষ হয় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে কখনো বিরক্ত হয় না, অথবা নিজের বিরক্তি কখনো প্রকাশ করে না। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে আখি বলল, এত সকালে আবার কি লিস্ট ধরাইছো? বাজারে যাবে, তিথি আসবে আজ। উফ, এত বড় লিস্ট! তিথি আসবে তো, সব ভালো ভালো হতে হবে। আখি নীলয়ের দিকে তাকালো। ছেলেটার মুখে ক্লান্তি থাকলেও সে কিছু বলছে না। আখি ধীরে ধীরে বলল, একা পারবে? পারবো। তার সেই শান্ত হাসিটা দেখে আখির বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো। কারণ এই ছেলেটা কখনোই নিজের কষ্টের কথা বলে না, কিন্তু তার চোখে মাঝে মাঝে সব বলে দেয়। সকালে রোদ তখন পুরোপুরি ছড়িয়ে পড়েছে। চৌধুরী বাড়ির সামনে বড় বড় গাড়ি আসা যাওয়া করছে। বাড়ির ভেতরে অতিথি আসার প্রস্তুতি চলছে জোরে সোরে। আর নিলয় দুই হাতে কয়েকটা বড় ব্যাগ নিয়ে বাজারের দিকে হাঁটছে। এ বাড়িতে যখনই কোনো অতিথি আসে তখন যেন পুরো যুদ্ধ শুরু হয়ে যায়। আর সেই যুদ্ধের সবচেয়ে বড় সৈনিক নিলয়। তার হাতে বিশাল লিস্ট, কোথাও মাছ, কোথাও মাংস, কোথাও বিদেশি ফল, সব কিছু কিনতে হবে। নিলয় এক দোকান থেকে আরেক দোকান ঘুরছে, দাম ঠিক করছে, জিনিস চেক করছে, ব্যাগ ভর্তি করছে। কপালে তার ঘাম ভিজে গেছে, কিন্তু এত কিছুর মাঝেও তার মাথার ভেতর অন্য হিসেবে চলতে থাকে। কারণ সে শুধু বাজার করা মানুষ না, একটা বিশাল সাম্রাজ্যের প্রতিটা সিদ্ধান্ত তার মাথায় ঘুরে। ঠিক তখনই তার পকেটের ভেতর লুকিয়ে রাখা সেই দামি ফোনটা ভাইব্রেট করতে শুরু করলো। নিলয় চারপাশে তাকিয়ে একটু নিরিবিলি জায়গায় গেল। তারপর দ্রুত কল রিসিভ হলো। হ্যাঁ বলো। Sir, there's a serious problem. You need to come immediately. এখন? Yes, sir. The investors are panicking. If you don't handle this personally, this thing could get worse. নীলয়ের চোখ মুহূর্তেই বদলে গেল। শান্ত মুখে কঠিন ছায়া নেমে এলো। নিলয় নিচু গলায় বলল, হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড? ম্যানেজার দ্রুত সব বলতে লাগলো। একটা বড় প্রজেক্ট নিয়ে হঠাৎ সমস্যা তৈরি হয়েছে। বিদেশি পার্টনাররা সিদ্ধান্ত বদলাতে চাইছে, কোটি কোটি টাকার ঝুঁকি। নিলয় চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড ভাবলো। তার সামনে তখন বাজারের ব্যাগ আর মাথার ভেতরে আন্তর্জাতিক বিজনেস ক্রাইসিস। নিলয় আসতে বলল, এখন কিভাবে যাব? Sir, you have to come. There's no other way. নিলয় গভীর নিঃশ্বাস ফেলল। তার জীবনের সবচেয়ে কঠিন ব্যাপার হলো একসাথে দুটো জীবন সামলানো। একদিকে কোটি টাকার সাম্রাজ্য, অন্যদিকে একটা বাড়ির কাজের ছেলের পরিচয়। সে দ্রুত সিদ্ধান্ত নিল। ফাইন, অ্যারেঞ্জ এভরিথিং, আই এম কামিং। কল কেটে গেল। কয়েক মিনিট পর একটা কালো গাড়ি এসে থামলো বাজারের পাশের রাস্তায়। নিলয় খুব সাবধানে চারপাশ দেখে গাড়িতে উঠে গেল। শহরের এক অভিজাত বিল্ডিং, উঁচু কাঁচের দেয়াল, কড়া নিরাপত্তা, বিশাল অফিস। নিলয় দ্রুত ভেতরে ঢুকতে সবাই সম্মান নিয়ে দাঁড়িয়ে গেল। Good morning, sir. এই জায়গায় কেউ তাকে কাজের ছেলে বলে না। এখানে সে সিদ্ধান্ত নেয়, আদেশ দেয়, সবাই সেটা মেনে নেয়। মিটিং রুমে ঢুকতে কয়েকজন বিদেশি ইনভেস্টার স্ক্রিনে অপেক্ষা করছে। ম্যানেজার উদ্বিগ্ন মুখে এগিয়ে এলো। Sir, they are threatening to pull out the investment. রিল্যাক্স, লেট মি হ্যান্ডেল ইট। তার গলায় এমন আত্মবিশ্বাস ছিল যে রুমের সবার মুখের টেনশন একটু কমে গেল। মিটিং শুরু হলো। ইনভেস্টারদের একজন কঠিন গলায় বলল, We are losing trust in this project. নীলয় একদম শান্তভাবে সব রিপোর্ট সামনে রাখলো।
তারপর একের পর এক ডাটা চার্ট প্রজেকশন দেখাতে লাগলো। মাত্র আধা ঘন্টার মধ্যে পুরো পরিস্থিতি ঘুরে গেল। যারা কয়েক মিনিট আগেও চুক্তি ভাঙতে চাইছিল তারাই আবার নতুন শর্তে রাজি হয়ে গেল। ম্যানেজার বিস্মিত চোখে তাকিয়েই রইল, কারণ এই মানুষটা অসম্ভব জিনিসও খুব সহজে সামলে নেয়। মিটিং শেষ হতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ম্যানেজার সম্মান নিয়ে বলল, স্যার, অনেস্টলি উইদাউট ইউ দিস কোম্পানি উড ক্লোজ। ইমোশনাল কথা কম বলে কাজের দিকে ফোকাস করুন। কথাটা বলে সে আবার ঘড়ির দিকে তাকালো। তার মনে পড়লো চৌধুরী বাড়িতে এখন ঝড় শুরু হয়ে গেছে নিশ্চয়ই। অনেক কষ্টে আবার বাজার শেষ করে নিলয় বাড়ি ফিরল, 2 হাতে বড় বড় ব্যাগ, ঘামে পুরো শরীর ভিজে গেছে। বাড়ির ভেতরে ঢুকতে আখির মায়ের চিৎকার ভেসে এলো। এই নিলয়! গলার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে তিনি রাগে ফুঁসছেন। নিলয় ব্যাগগুলো নামিয়ে বলল, জি বড় মা। কোথায় ছিলি এতক্ষণ? আমার বোনের আসার সময় হয়ে যাচ্ছে আর তুই এখন আসছিস? রান্না করবে কখন? বড় মা, জ্যাম ছিল। মিথ্যা কথা বলিস না। বাজার করতে কি সারাদিন লাগে? আমি তো বলেছিলাম ওকে বেশি বিশ্বাস করা ঠিক না। নিলয় চুপচাপ দাঁড়িয়ে রইল। কয়েক ঘন্টা আগেও যে মানুষটা কোটি টাকার মিটিং সামলাচ্ছিল এখন সে মাথা নিচু করে বকা শুনছে। জীবন সত্যিই অদ্ভুত। আখির মা থামছেনই না। এই বাড়িতে তোকে খাওয়াই, রাখি, আর তুই কাজের সময় গায়েব হয়ে থাকিস। সরি বড় মা, আর হবে না। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে আখি সব শুনে ফেলল। সে কয়েক সেকেন্ড চুপচাপ নিলয়ের দিকে তাকিয়ে রইল। ছেলেটার মুখে ক্লান্তি স্পষ্ট, কিন্তু তবুও সে একটাও প্রতিবাদ করছে না। চৌধুরী বাড়িতে তখন যেন এক অদ্ভুত ব্যস্ততার ঝড় চলছে। রান্নাঘর থেকে হাঁড়ি পাতিলের শব্দ, কাজের লোকদের দৌড়াদৌড়ি আর বারবার আখির মায়ের নির্দেশ, সব মিলিয়ে পুরো বাড়ি সরগরম। এই বাড়িতে অতিথি মানে আলাদা আয়োজন, আর সে আয়োজন মানে চাপ, তাড়াহুড়ো আর এক অদৃশ্য প্রতিযোগিতা। কে কত ভালোভাবে সব সামলাতে পারে। নীলা চুপচাপ রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে। তার হাতে এখনও বাজারের ব্যাগ কিছুটা পড়ে আছে, কিন্তু তার মুখে ক্লান্তি থাকলেও চোখে কোনো অভিযোগ নেই। ঠিক তখনই আখি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। সে একবার রান্নাঘরের ব্যস্ততা দেখলো, তারপর আখির মায়ের দিকে তাকালো। মা, এখন অনেক সময় আছে, আর কাজের লোকেরা তো বসে থাকবে না, রান্নার সময় মতোই হয়ে যাবে। এখন আবার তুই ওর পক্ষে কথা বলিস না আখি? আমি পক্ষে বলছি না মা, সত্যিটা বলছি। আখির কণ্ঠে কোনো রাগ নেই, কিন্তু একটা স্পষ্ট দৃঢ়তা আছে। সে ধীরে ধীরে রান্নাঘরের দিকে তাকিয়ে বলল, এরা কাজ জানে, 1 ঘন্টায় সব রান্না শেষ হয়ে যাবে। রান্নাঘরের কাজের মহিলারা ইতিমধ্যে দ্রুত কাজ শুরু করে দিয়েছে। মাছ কাটা, মাংস মশলা দেওয়া, সবজি কাটা, সব কিছু একসাথে চলছে, যেন তারা এই চাপের মধ্যে অভ্যস্ত। নীলয় একবার চুপচাপ আখির দিকে তাকালো, তারপর আবার কাজে মন দিল। আশ্চর্যের বিষয়, এই বাড়ির ভেতর সবচেয়ে বেশি চাপ যার উপর পড়ে সে কখনোই নিজের জন্য কথা বলে না, কিন্তু আজ আখি তার পক্ষে কথা বলছে। ঠিক তখনই গেটের বাইরে গাড়ির শব্দ শোনা গেল। কয়েকটা দামি গাড়ি একসাথে ঢুকছে। আখির মার সাথে সাথে ঘাবড়ে গিয়ে বলল, ওরা চলে এসেছে। সবাই তাড়াহুড়ো করে গেটের দিকে ছুটল। আখির খালারা এসে গেছে। বছরের পর বছর পর দেখা হওয়ায় বাড়ির পরিবেশ হঠাৎ বদলে গেল। গেট খুলতে দুজন মহিলা হাসি মুখে ভেতরে ঢুকলেন। আরে আপা, কত বছর দেখি না, আখি কোথায়? আমার রাজকন্যা কই? এই যে, আসো আসো, অনেকদিন পর এলেন তো। মুহূর্তে আখির মায়ের রাগ চিৎকার সব গায়েব। তার মুখ এখন শুধু হাসি আর আপ্যায়নের ব্যস্ততা, কেননা অতিথি এসেছে। আর এই বাড়িতে অতিথি মানে সম্মান দেখানো আর নিজেকে প্রমাণ করার একটা সুযোগ। আখি পাশে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে একটু বিরক্তি ফুটে উঠলেও কিছু বলল না। নিলয় তখন চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। তার হাতে এখনও কিছু প্লেট সাজানোর কাজ বাকি, কিন্তু কেউ তার দিকে খেয়ালও করছে না। এই দৃশ্যটা তার জন্য নতুন না। অতিথি এলেই সে যেন অদৃশ্য হয়ে যায়। আখির মা অতিথিদের নিয়ে ভেতরে ঢুকে গেলেন। এই বাড়িটা তো আগের চেয়ে আরো বড় হয়ে গেছে। আরে আখি কোথায়? ওকে দেখি। খালা। সবাই তাকে জড়িয়ে ধরল। হাসি, গল্প, প্রশংসা, পুরো ড্রয়িং রুম ভরে গেল। কিন্তু সেই ভিড়ের এক কোণে নিলয় চুপচাপ কাজ করছে, যেন সেই বাড়িরই কেউ কোনো অংশ না, যেন সে শুধু একটা ছায়া যে কাজ করে যায় আর কেউ খেয়ালও করে না। আখি একবার তার দিকে তাকালো। তার চোখে হালকা একটা থেমে যাওয়া ভাব, কিন্তু পরক্ষণে আবার অতিথিদের দিকে মন দিল, কারণ এই মুহূর্তে তার সামনে পরিবারের সম্মান। আর নীলার মতো ছোট বিষয়গুলো এখন গুরুত্বপূর্ণ না। তবু কোথাও একটা অদ্ভুত অনুভূতি আখির ভেতরে থেকে গেল, যেটা সে নিজেও ঠিকভাবে বুঝতে পারছে না। দুপুরে পুরো চৌধুরী বাড়ি আবার জমজমাট হয়ে গেল। খাবারের টেবিল ভরে গেছে নানা রকম পদে, গরম ভাত, মাংস, মাছ, ডাল, মিষ্টি, ফল, যেন কোনো বড় উৎসব চলছে। অতিথি মানিয়ে বাড়িতে রাজকীয় আপ্যায়ন, আর এই আপ্যায়নের পেছনে যাদের সবচেয়ে বেশি দৌড়াতে হয় তাদের নাম কেউ উচ্চারণও করে না। নীলয় চুপচাপ এক কোণ থেকে খাবার সার্ভ করছে। তার মুখে কোনো অভিযোগ নেই, শুধু একটা শান্ত অভ্যেস। আখির খালারা হাসতে হাসতে খাচ্ছে, গল্প করছে, বাড়ির প্রশংসা করছে। আখির মা একেবারে ব্যস্ত, কার কাপে পানি কম, কার প্লেটে খাবার বেশি দরকার, সব দেখভাল করছে। আখি টেবিলে বসে আছে, কিন্তু তার চোখ মাঝে মাঝে অজান্তেই নীলয়ের দিকে চলে যাচ্ছে। সে লক্ষ্য করছে ছেলেটা নিজের জন্য একটু থামে না।
দুপুরে খাবার শেষ হতে হতে আর অনেকটা সময় পার হয়ে গেল। সবাই একসাথে উঠল। আচ্ছা, আজ তাহলে যাই, আবার আসবো। আখি, নিজের খেয়াল রাখিস। আখির মা হাসি মুখে সবাইকে বিদায় দিলেন। আবার সেই ব্যস্ততা শেষে এক ধরনের ফাঁকা নীরবতা নেমে এলো বাড়িতে। গাড়িগুলো চলে যেতে লাগলো একে একে। আখি দূরে দাঁড়িয়ে থেকে সব তাকিয়ে রইল। নিলয় তখনও কোথাও এক কাজ শেষ করছে। রাত নামতে চৌধুরী বাড়ির চারপাশ আবার শান্ত হলো। সব আলো নিভে গেছে ধীরে ধীরে। শুধু ছাদের উপর হালকা বাতাস বইছে। নিলয় ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। চোখে গভীর ক্লান্তি, কিন্তু মাথা এখনও কাজের চিন্তায় ভরা। দিনের মানুষটা রাতে এসে নিজের ভেতরের পৃথিবীতে হারিয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল। নিলয় ঘুরে তাকাতেই দেখলো আখি ধীরে ধীরে ছাদের দিকে আসছে। আখি কাছে এসে দাঁড়িয়ে বলল, এত রাতে কি করিস এখানে? কিছু না, এমনি। আখি তার পাশে এসে রেলিংয়ে হাত রাখলো। রাতের বাতাসে তার চুল হালকা উঠছে। আখি ধীরে বলল, নিলয়, মনের বলতে না পারলে ভেতরে খুব কষ্ট হয়, তাই না? প্রশ্নটা হঠাৎ খুব গভীর হয়ে এলো। নিলয় কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর নিচু গলায় বলল, তাহলে বলিস না কেন? কি বলবো? কিছুই বলার নাই। এই কথাটার পরেই নিলয়ের বুকের ভেতরটা কেঁপে উঠল, যেন সে নিজেও বুঝতে পারছে না সে আসলে কি বলতে চায়। আখি ধীরে বলল, টাকা। নিলয় ধীরে মাথা তুলে তার দিকে তাকালো। আখির চোখে আজ অদ্ভুত এক গভীরতা, না রাগ না হাসি, শুধু এক ধরনের নরম সত্য। নীলার মনে হচ্ছিল এই দৃষ্টির সামনে কোনো লুকানো যায় না। আখি আবার আসতে বলল, তুই সব কিছু বলিস না, কিন্তু তোর চোখ সব বলে দেয়। এই কথাটা যেন শেষ পেরেক। নীলার ভেতরের সব চাপা অনুভূতি একসাথে নড়ে উঠল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। হঠাৎই সে এক ধাপ এগিয়ে এলো। আখি একটু অবাক হলেও সরল না। নীলয় কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কি আমার হবে নাকি? রাতের বাতাস যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। নীলার চোখে তখন অদ্ভুত এক সততা। কোনো অভিনয় নেই, কোনো লুকোচুরি নেই, শুধু একটা সরল হারানোর ভয়। নীলয় ধীরে বলল, কথা দিচ্ছি, খুব ভালো রাখবো, কখনো কষ্ট দিব না। আখি চুপ করে তাকিয়ে রইল। তার ঠোঁটে ধীরে ধীরে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। সে হাসিটা না, হ্যাঁ না না, শুধু একটা অনুভূতি। নীলয় সেটা দেখে একটু থমকে গেল। তার মনে হলো হয়তো সে রাজি। আখি ধীরে ধীরে এক ধাপ এগিয়ে এলো, নীলয়ের খুব কাছে। রাতের বাতাস, ছাদের নীরবতা আর দুজনের সেই থেমে যাওয়া দৃষ্টি সব কিছু যেন এক হয়ে গেল। নীলয় আর নিজেকে থামাতে পারল না। সে আস্তে করে আখির দিকে ঝুঁকে গেল। আর ঠিক তখনই আখি চোখ বন্ধ না করে তার দিকে তাকিয়ে রইল, একটা অজানা নীরবতা নিয়ে। নীলয় তার ভালোবাসার প্রথম পরশ দিয়ে দিল আখির ঠোঁটে। আখি চোখ খোলা রেখেই তা অনুভব করল। সকালে সূর্য উঠতে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে টিভি অন ছিল। সবাই নাস্তা করতে করতে খবর দেখছিল। সকাল মানেই বাড়িতে শুধু নাস্তা না, খবর, আলোচনা, নতুন নতুন উত্তেজনা। হঠাৎ নিউজ চ্যানেলে বড় ব্রেকিং শিরোনাম ভেসে উঠল। Breaking news. Year's top business empire declared. Not Chowdhury Group, but Emerald Global. মুহূর্তে পুরো রুম থমকে গেল। চা কাপ হাতে সবাই যেন একসাথে স্থির হয়ে গেল। আখির বাবা ভ্রু কুঁচকে টিভির দিকে তাকিয়ে বললেন, কি বলছে এগুলো? চৌধুরী গ্রুপ না। This year's biggest global business success belongs to Emerald Global. However, the identity of the owner remains completely unknown. No public appearance has ever been recorded. শেষ লাইনটা যেন রুমের বাতাস ভারী করে দিল। কেউ তাকে আজ পর্যন্ত দেখেনি, কথাটাই সবচেয়ে বেশি চমকে দিল সবাইকে। আখির বাবা টিভির দিকে তাকিয়ে বললেন, এটা অসম্ভব। এত বড় কোম্পানি, অথচ মালিক অজানা। দেখেছ তো, হেলাফেলা করলে কি হয়। আজকে কেউ নেই সামনে দাঁড়ানোর মতো, সব নামই মুছে গেছে। তার কণ্ঠে স্পষ্ট অহংকার আর আক্ষেপ মিশেছিল। ঠিক তখনই আখি ধীরে চা কাপ নামিয়ে টিভির দিকে তাকালো। তার মুখে কোনো অবাক ভাব নেই, কোনো উত্তেজনাও নেই, শুধু এক ধরনের শান্ত চিন্তা। আখি ধীরে বলল, বাবা, সে হয়তো আসলে ভালো কাজ করেছে, তাই সাফল্য পেয়েছে। এসব নিয়ে রাগারাগি করে কি হবে? যে যার যোগ্য, তাকে তো তাই পাওয়া উচিত। আখির কথাগুলো যেন আগুনের ঘরে ঠান্ডা পানি ঢেলে দিল। আখির মা অবাক হয়ে বললেন, আখি, তুই এভাবে বলছিস? তুমি তো আগেই বলতে বড় বড় কোম্পানি মানেই বড় মানুষ, এখন হঠাৎ এ কথা? সবাই যেন বিশ্বাসই করতে পারছে না এই সেই আখি যে সবসময় নিজের মতামত জোরে বলতো, রাগ করতো, বিতর্ক করতো। আজ সে একদম শান্ত। আখি ধীরে চায়ের কাপ হাতে নিল। তার চোখ একটু দূরে, জানার বাইরে। আখি আসতে বলল, মানুষকে তার কাজে বিচার করা উচিত, নাম দিয়ে না। এই কথাটা শুনেই রুমে আবার নীরবতা নেমে এলো। আখির বাবা কিছু বলার জন্য মুখ খুলে আবার থেমে গেলেন, কারণ আখির কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা, যেটা তর্ক করার মতো না, শুধু বোঝার মতন।
কিন্তু আখির ভেতরের এই শান্ত পরিবর্তনটা কেউ বুঝতে পারলো না। সে কাকে নিয়ে ভাবছে, কেন সে হঠাৎ এত শান্ত হয়ে গেছে, আর কেন তার চোখে আজ অদ্ভুত এক শূন্যতা আর ভাবনা মিশে আছে। সকালে সে খবরের পর চৌধুরী বাড়িতে একটা অদ্ভুত চাপা উত্তেজনা ছড়িয়ে আছে। টিভি এখনও বন্ধ হয়নি, কিন্তু কেউ আর সেদিকে মন দিচ্ছে না। কিছু খবর শুধু তথ্য বদলায় না, মানুষকেও নাড়িয়ে দেয়। আর আজকের খবরটা ঠিক সেটাই করেছে। বিকেলে আখি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। তার হাঁটার ভঙ্গি স্বাভাবিক, কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা। ড্রয়িং রুমে সবাই তখনও বসে আছে। আখির বাবা, মা, মেহেরিন সবাই একসাথে তার দিকে তাকালো। আখি সোজা এসে মাঝখানে দাঁড়ালো। এক মুহূর্ত নীরবতা। তারপর সে শান্ত গলায় বলল, তোমাদের একটা সিদ্ধান্ত জানানোর আছে। কি সিদ্ধান্ত? আমি নিলয়কে বিয়ে করতে চাই। মুহূর্তেই পুরো রুম যেন বিস্ফোরিত হয়ে গেল। আখির মা চিৎকার করে উঠল, কি বললি তুই? আখি, তোমার মাথা খারাপ নাকি? এক সেকেন্ডের জন্য সবাই যেন বিশ্বাসই করতে পারছে না যে তারা শুনছে। আখি একদম শান্ত, একটু কাঁপছে না তার কণ্ঠ। সে মায়ের দিকে তাকিয়ে বলল, লাফালাফি করার দরকার নেই মা, আমি যা বলেছি তাই হবে। তুই জানিস ওকে? ও তো এবারের কাজের লোক। না মা, ও কোনো কাজের লোক না। আখি, তুমি কি বলছো? ও তো সকালে যে কোম্পানির কথা হচ্ছিল, নিলয় সেই কোম্পানির মালিক। এক মুহূর্ত পুরো রুমে যেন বাতাস থেমে গেল। আখির বাবা চেয়ার থেকে আধা উঠে আবার বসে গেলেন। আখির মা চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। মেহেরিন তো প্রায় বাকরুদ্ধ। এমেরাল্ড গ্লোবাল, এই নামটা আবার সবার মনে ভেসে উঠল। সে অদৃশ্য অজানা মালিক, যার নাম শুনে সবাই অবাক হয়েছিল কয়েক মিনিট আগে। আর এখন আখি বলছে সেই বাড়ির কাজের ছেলে নিলয়। এই নিলয় সেই মানুষ। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা নিলয় সব শুনে ফেলল। তার চোখে স্পষ্ট ধাক্কা। সে এক পা এগিয়ে এসেছিল, কিন্তু থেমে গেল, কারণ সে নিজেও বিশ্বাস করতে পারছে না আখি এটা জানলো কিভাবে। আখি সোজা নিলয়ের দিকে তাকালো। তার চোখে কোনো ভয় নেই, কোনো সন্দেহ নেই, শুধু এক ধরনের নিশ্চিত বিশ্বাস। আখি ধীরে বলল, নিলয় শুধু আমার জন্য এ বাড়িতে এসেছে, কাজের লোকের কাজ করছে আর নিজের পরিচয় লুকিয়েছে। তার কথাগুলো একে একে যেন সবার বাস্তবতাকে নাড়িয়ে দিচ্ছে। আখি একদম শেষ করে বলল, আশা করি আর কিছু জানার নাই। রুমে আবার নীরবতা। এবার সেই নীরবতা শুধু অবাক না, একটা ভয় মেশানো নীরবতা। নীলার চোখ আখির দিকে স্থির হয়ে আছে। তার বুকের ভেতর অজানা একটা ঝড়। সে বুঝতে পারছে না আখি এটা জানলো কিভাবে, আর কেনই বা সে এত নিশ্চিন্তভাবে তার পাশে দাঁড়িয়ে আছে। সব সত্যি জানার পর বাড়ির সবাই লজ্জিত হলো। একে একে তাদের ব্যবহারের জন্য ক্ষমা চাইলো। চৌধুরী বাড়ির ছাদটা আজ অন্যরকম শান্ত। হালকা ঠান্ডা বাতাস বইছে। দূরে শহরের আলো ঝাপসা হয়ে জ্বলছে। এই রাতগুলোই মানুষের ভেতরের সবচেয়ে সত্য অনুভূতিগুলো বের করে আনে, যেগুলো দিনের আলোতে লুকানো থাকে। নিলয় ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার চোখে আজ আগের সেই অস্থিরতা নেই, আছে শুধু একটা প্রশ্ন ভরা দৃষ্টি। ঠিক তখনই আখি এসে তার পাশে দাঁড়ালো। নীরবতা ভাঙল নিলয়। আপনি এত কিছু কিভাবে জানলেন নাকি? তার কণ্ঠ অবাক হওয়ার সাথে সাথে এক ধরনের হালকা ভয়ও মিশে আছে। আখি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে নিলয়ের গলায় মাথা রাখলো। যে আমার পর হবে তার খোঁজ আমি রাখবো না। কথাটা এত সহজ, এত স্বাভাবিকভাবে বললো যেন এটা কোনো রহস্যই না। নিলয় একটু থমকে গেল। যদি আমি গরিব হতাম? সমস্যা কি, সারা জীবন ঘর জামাই রেখে দিতাম। কথাটা শুনে নিলয়ের ঠোঁটে অজান্তে হাসি ফুটে উঠল। এই মেয়েটা সত্যিই আলাদা। সমাজ, টাকা, পরিচয় কিছুই তার কাছে শেষ কথা না। আখি আরও একটু শক্ত করে নিলয়ের হাত ধরে বলল, এবার তো সবাই মেনে নিয়েছে, কবে বিয়ে করছো? নিলয় কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, যেদিন আপনি চান ম্যাডাম। এই এক লাইনে যেন পুরো রাত থেমে গেল। আখি কিছু বলল না, শুধু নিলয়ের দিকে তাকিয়ে রইল। তার চোখে এখন আর কোনো দ্বিধা নেই, শুধু এক ধরনের স্বস্তি আর নিজের জিতে যাওয়ার নিশ্চয়তা। হালকা বাতাসে দুজনের নীরবতা ছাদ জুড়ে ছড়িয়ে পড়ল। নিলয় আস্তে করে আখির হাতটা নিজের হাতে নিল। এই মুহূর্তে তার আর কোনো আলাদা কোনো পৃথিবীর মানুষ না, এর একই অনুভূতির ভেতরে দাঁড়িয়ে থাকা দুইটা মানুষ, যাদের গল্প এখন শুধু শুরু নয়, অনেক দূর যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।